Good evening everyone. Welcome to eBengal. যারা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করলে তাদেরকে ওয়েলকাম ব্যাক, আর যারা ক্লাস করোনি তারা কিন্তু অবশ্যই পরে ক্লাসটা দেখে নিও। ওকে, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো আছে এবং অ্যাডিশনাল কিছু জিকেও বলেছি, সেগুলো একটু নোট ডাউন করে নিও। তো আমরা আজকে ইংলিশ পেডাগজির ক্লাস করব প্রাইমারি টেটের জন্য, এবং সি টেটের জন্য এটা কাজে লাগবে। যারা সি টেট দেবে তারা এই ক্লাসগুলো দেখো, এবং প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। কনসেপ্ট তো একই, এবং ওই জন্য আমি ইংলিশ ভার্সনে রাখি, তার সাথে তোমাদের বিষয়টাকে বুঝিয়ে দিই। আশা করছি তাতে অসুবিধা হবে না, তেমন। এর আগের দিন ইংলিশ পেডাগজি যে বিষয়গুলো পড়েছো তার উপরে প্রথমে কিছু কোয়েশ্চেন্স আছে, দেন আমরা ফার্দার আরও কিছু টপিক তার সাথে রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন্স করব। তো আজকের ক্লাসটা একটু লেন্দি হবে, একটু মন দিয়ে দেখো। প্রথম প্রশ্ন আছে, অ্যাকর্ডিং টু এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুসারে ইংলিশকে কি বলা আছে? ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, ফার্স্ট, সেকেন্ড, গ্লোবাল নাকি ফরেন? ভাষাটা ভালো করে পড়ো। তাহলে এনসিএফ 2005 অনুসারে যদি শুধু বলা থাকে, আশেপাশে কিছু লেজুড়ে না থাকে, ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, তাহলে সেক্ষেত্রে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। বাকিগুলো কখন কি হবে প্রশ্ন রেখেছি, ক্লিয়ার হবে। দেখো, যদি বলা হয় এনসিএফ 2005 অনুসারে ইংলিশ ইন ইন্ডিয়া ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, অ্যাডিশন কি আছে এখানে না, ইন মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। তাহলে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি যখন মেনশন থাকবে তখন আনসার কি হবে? তখন আনসার হবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। যদি মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি লাইক ইন্ডিয়া বা কিছু থাকে, যদি মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি টার্মটা মেনশন থাকে, আমরা কি বলবো না, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? না হলে সেকেন্ড বলবো। আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমাদের ভারতীয় সংবিধানে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইংলিশকে কি বলা হয়েছে, কি স্ট্যাটাস দেওয়া হয়েছে? ফরেন বলা হয়েছে নাকি সেকেন্ড, নাকি অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, নাকি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? কোন আর্টিকেল সেটাও বলবে, এবং হিন্দিকে কি স্ট্যাটাস দেওয়া হয়েছে সেটাও বলবে। তাহলে আমাদের ভারতীয় সংবিধানে ইংলিশকে কি স্ট্যাটাস দেওয়া হয়েছে? অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সহকারী সরকারি ভাষা, আর্টিকেল 343(2). আর হিন্দিকে বলা হয়েছে কি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হিন্দি কিন্তু ইন দেবনাগরী স্ক্রিপ্ট, খুব ইম্পর্টেন্ট ওই জায়গাটা। হিন্দি কিন্তু কোন হরফে না, দেবনাগরী স্ক্রিপ্ট, দেবনাগরী হরফে, ওটা হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর্টিকেল, হিন্দির আর্টিকেলটা কত? 343(1). কত সালের অ্যাক্টের থ্রু, কত সালের আইনের মারফত এগুলো? অবশ্যই 1963, তাই তো? চলো নেক্সট। এবারে আসছি আমরা একটা টপিকে, মাল্টিলিঙ্গুয়ালিজম। এটাকে বাংলায় আমরা বলি বহুভাষী, বহুভাষিকতা। ধরো একের বেশি যখন আমরা টাস্ক করি, আমরা বলি না মাল্টিটাস্ক, তাই না? সেরকমই একের বেশি যখন আমরা ভাষার ব্যবহার করি, একের বেশি ভাষায় ব্যবহার করি, কি হবে? ভাষায় কথা বলি, ইন্টারাক্ট করি, কমিউনিকেট করি, তো সেটাকেই বলা হচ্ছে কি মাল্টিলিঙ্গুয়ালিজম। সবসময় খেয়াল রাখবে, দেখো মনে হয় যে ক্লাসে যখন অনেকে অনেক ভাষায় কথা বলে, একজন টিচারের হয়তো প্রবলেম হতেই পারে, বা বাচ্চাদের শেখার জন্য প্রবলেম হতেই পারে। তো সেক্ষেত্রে টিচার না ওটাকে প্রবলেম বা বার্ডেন হিসেবে কনসিডার না করে কি করবেন, একটা রিসোর্স, একটা অ্যাসেট হিসেবে কনসিডার করবেন। সবসময় পজিটিভ কথাগুলো আনার চেষ্টা করবে, পজিটিভ ওয়ার্ড আনার চেষ্টা করবে। তাহলে কি হবে না, তোমার যে আনসারিংগুলো তুমি ঠিকঠাক করতে পারবে। তো মাল্টিলিঙ্গুয়ালিজম কি? মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ দ্য ইউজ অফ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ। একের বেশি ল্যাঙ্গুয়েজকে যখন আমরা ব্যবহার করছি, সেটা আইদার বাই অ্যান ইন্ডিভিজুয়াল স্পিকার অর আ গ্রুপ অফ স্পিকার। কোনো একজন ব্যক্তি, মানে মাল্টিলিঙ্গুয়ালিজমকে আমরা যদি বলি, কোনো একজন ব্যক্তি যদি একের বেশি ভাষার ব্যবহার করেন, প্রয়োগ করেন, অথবা
বিভিন্ন ব্যক্তি একটা গ্রুপে আছে, একটা ক্লাসরুমে অনেক বাচ্চা আছে, বিভিন্নজন বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। আমরা যদি রিজিওনালের কথা বলি, রিজিওনাল ল্যাঙ্গুয়েজের কথাও যদি বলি, সেটাও তো বিভিন্ন ধরনের উপভাষা, ডায়ালেক্ট, তাই না, বা ভাষাও বলতে পারি আমরা, সেটাও কি কিসের আন্ডারে পড়বে? সেগুলোও কিন্তু আমরা মাল্টিলিঙ্গুয়ালিজমের কথা বলতে পারি, মাল্টিলিঙ্গুয়ালিজমের আন্ডারে আনতে পারি। বহু ভাষা বা ডাইভার্স ক্লাসরুম, ওই জন্য আমরা বলছি বিভিন্ন বাচ্চা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বিভিন্ন ইকোনমিক্যালি তাদের ভিন্নতা থাকে, সোশ্যালি ভিন্নতা থাকে, ভাষার ক্ষেত্রে ভিন্নতা থাকে, এটা অনেক কিছুই হতে পারে, এজের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, কেমন? তো মাল্টিলিঙ্গুয়ালিজম, লিঙ্গুয়ালিজম, ভাষা ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড, আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট, এবারে প্রশ্নের আনসার দাও। আচ্ছা, অপশানগুলো, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এই জায়গাটা 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর, 4টে অপশন বলেছে। মাল্টিলিঙ্গুয়ালিজম কি? প্রথম অপশন বলেছে লার্নিং অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজেস অ্যাজ পসিবল, নাকি লার্নিং দ্য মাদার টাং অর হোম ল্যাঙ্গুয়েজ অনলি, নাকি স্টার্টিং উইথ মাদার টাং অর হোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মুভ অন টু অ্যাড মোর ল্যাঙ্গুয়েজেস ইন স্কুল, নাকি 4 নম্বর বলছে স্টার্টিং উইথ মাদার টাং, মুভিং টু ইংলিশ মিডিয়াম অ্যান্ড অ্যাডিং অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ইন স্কুল। কি মনে হচ্ছে? এটা হবে অপশন 3, কেমন? স্টার্টিং উইথ মাদার টাং অর হোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মুভ অন টু অ্যাড মোর ল্যাঙ্গুয়েজেস ইন স্কুল। আমি বলে দিচ্ছি বাকিগুলো কেন হচ্ছে না। দেখো, লার্নিং অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজেস অ্যাজ পসিবল তো নয়, কত ভাষা শিখতে পারবে সেটাকে মাল্টিলিঙ্গুয়ালিজম বলছি না, বা লার্নিং দ্য মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজ অনলি, এই বিষয়টা হতে পারে না। 4 নম্বর কি বলেছে? স্টার্টিং উইথ মাদার টাং, মাদার টাং দিয়ে শুরু করলে, মুভিং টু ইংলিশ মিডিয়াম, পার্টিকুলার কেন ইংলিশ মিডিয়াম বলছে? পার্টিকুলার তো আমি বলতে পারি না, না? দেন বলছে যে অ্যাডিং অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ইন হাই স্কুল, এবং হাই স্কুলে তুমি একটা নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করলে, সেটা কি মাল্টিলিঙ্গুয়ালিজম? না। মাল্টিলিঙ্গুয়ালিজমের কনসেপ্ট আমরা বলছি কি না, একের বেশি ভাষা শিখছে, পার্টিকুলার এই ভাষা শিখবে, পার্টিকুলার সেই ভাষা শিখবে, সেটা কিন্তু নয়। তাহলে মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজ থেকে বা নেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করা হলো, এবারে আস্তে আস্তে তোমার ভাষা আরও অ্যাড হচ্ছে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে ভাষা কোথায় অ্যাড হবে? স্কুলে, ওটাই বলা আছে, আর কিছুই না। ওকে, নেক্সট দেখো, আরও কিছু বিষয় আছে যে মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাডভোকেটস দ্যাট লার্নার্স বিগিন দেয়ার স্কুলিং উইথ দেয়ার মাদার টাং অর হোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মুভ অন টু অ্যাড মোর ল্যাঙ্গুয়েজেস ইন স্কুল, যেটা অপশনটা আমরা আনসারটা করলাম সেটা এখানে বলা আছে। কি হয় এতে না, ইট ডেভেলপস কগনিটিভ অ্যান্ড রিজনিং স্কিলস টু এনেবল দ্য চাইল্ড টু অপারেট ইকুয়ালি ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। বাচ্চা যখন অনেকগুলো ভাষা শিখবে, তার কি হয়? বৌদ্ধিক বিকাশ ঘটে। তার মধ্যে সে তো ভাষার ব্যবহার করছে, মানে কোন ওয়ার্ডটা, কোন সেন্টেন্সটা কিভাবে ব্যবহার করবে সে শিখছে, তার মধ্যে একটা লজিক কাজ করছে, তাহলে রিজনিং স্কিলসও তার মধ্যে ডেভেলপড হচ্ছে, যেটা কি হয় না, বাচ্চাকে বিভিন্ন ভাষা শেখার জন্য বা তার নিজেকে অপারেট করার জন্য কিন্তু অনেক ভালোভাবে কাজে লাগছে, অনেক ইজি হচ্ছে বিষয়টা, কেমন? কগনিটিভ আর রিজনিং স্কিলসের ডেভেলপমেন্ট হয় বাচ্চার। So it is used as a resource to teach a new language to the child with the help of a mother tongue or other known language. তাহলে আমি বারবারই বলছি, যে কোনো ভাষা বা এই যে মাল্টিলিঙ্গুয়ালিজমকে অবশ্যই একটা রিসোর্স হিসেবে দেখবে, যেটা কি করে আরও কোনো নতুন ভাষা শেখার সময় বাচ্চার মাদার টাঙ্গের হেল্প নেওয়া হয়, বা আরও তার যে পরিচিত ভাষা তার হেল্প নেওয়া হয় এই যে নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। তো মাল্টিলিঙ্গুয়াল চিলড্রেন আর কেপেবল অফ গ্রেটার কগনিটিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড পারফর্ম বেটার অ্যাকাডেমিক্যালি দ্যান মোনোলিঙ্গুয়াল। মোনো মানে কি? 1 বলি, বাই মানে 2 বলি, মাল্টি মানে, দেখো মাল্টির আন্ডারে বাইও পড়ে যাবে, একের বেশি মানে বাই, 2 হচ্ছে বাইলিঙ্গুয়াল, 1 হচ্ছে মোনোলিঙ্গুয়াল, একটা ভাষা জানা।
তো একের বেশি মানেই বললাম মাল্টিলিঙ্গুয়াল, তাহলে মাল্টিলিঙ্গুয়ালের মধ্যে তোমার বাইলিঙ্গুয়ালও পড়ে গেল। তো এখানে কি বলা আছে, এখানে বলা আছে ধরো যারা একটা ভাষা জানে তাদের থেকে যারা অনেকগুলো ভাষা জানে, একাধিক ভাষা জানে, তারা কগনিটিভলি অনেক বেশি ফ্লেক্সিবল হয়, বৌদ্ধিক বিকাশটা তাদের অনেক ভালো হয়, অনেক তাড়াতাড়ি তারা বুঝতে পারে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি ভালো থাকে, সৃজনশীলতা থাকে, এবং তারা একাডেমিক্যালি খুব ভালো পারফর্ম করে যারা ধরো মনোলিঙ্গুয়াল আছে তাদের থেকে, এক ভাষাবাদী রয়েছে, একভাষী রয়েছে তাদের থেকে। তো এই যে মাল্টিলিঙ্গুয়ালিজম এটা এমফাসাইজ করে কিসের ওপর, এমফাসাইজেস দ্য সিগনিফিকেন্স অফ আ স্মুথ ট্রানজিশন বিটুইন দ্য হোম অ্যান্ড স্কুল ল্যাঙ্গুয়েজ। মানে তুমি বাড়ি থেকে স্কুলে গেলে একটা ট্রানজিশন হচ্ছে, তোমার যে লেভেল বা স্তর সেটা চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এটা ভালো করে অ্যাডপ্ট করতে বা মানিয়ে নিতে সাহায্য করে মাল্টিলিঙ্গুয়ালিজম। দেখো আরও কিছু বিষয় আছে যেটা পরীক্ষায় প্রশ্ন আসে এর ওপর, এই টার্মগুলো থাকে সেজন্য। তো মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ স্টার্টিং উইথ দ্য মাদার টাং অর হোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মুভিং অন টু অ্যাড মোর ল্যাঙ্গুয়েজেস ইন স্কুল। প্রশ্ন করলাম সেজন্য এখানে মেনশন করা আছে, বললাম। তো মাল্টিলিঙ্গুয়াল মানে হচ্ছে মেনি ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড। মাল্টিলিঙ্গুয়ালিজম মানে মাল্টি, তাহলে ডাইভার্সিটি থাকবে, একটু আগেই বলেছি। এটাকে অলওয়েজ একটা রিসোর্স হিসেবে ব্যবহার করবে, কখনো বার্ডেন বা বোঝা হিসেবে বা ডিস্টার্বিং এলিমেন্ট হিসেবে কনসিডার করবে না। বাচ্চাদের শেখানোর বা এক্সপ্লোর করার একটা ভালো ক্ষেত্র বলে আমরা বিবেচনা করব। এটা একটা অ্যাসেট হিসেবে, মানে সম্পদ হিসেবে আমরা বিবেচনা করব, একটা ভালো দিক হিসেবে বিবেচনা করব, এবং স্ট্র্যাটেজি হিসেবেও আমরা বিবেচনা করব কাকে, না মাল্টিলিঙ্গুয়ালিজমকে। কারণ এর থ্রু বাচ্চারা শিখতে পারে, আরও অনেক বেশি ফ্লেক্সিবল হতে পারে, তাদের ডেভেলপমেন্টও হতে পারে, নতুন নতুন জিনিস শিখতে পারে, ইন্টারেস্ট তাদের গ্রো হয়। ওকে, এবার একটা প্রশ্ন, এখানে বুলেটিনগুলো পড়েনি, আচ্ছা আমি বলে দিচ্ছি। তো মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ, মাদার টাংয়ের বেসিসে মাল্টিলিঙ্গুয়ালিজম বলতে আমরা কী বুঝি? এটা 2 নম্বর অপশন, এটা 3 নম্বর অপশন, এটা 4 নম্বর অপশন, যে দাগ দিয়ে দিচ্ছি মাঝখানে এইগুলো। তো মাদার টাঙ্গের ওপর বেস করে মাল্টিলিঙ্গুয়ালিজম বলতে আমরা কী বুঝি? প্রথম অপশন বলেছে লার্নিং অফ কন্টেন্ট সাবজেক্টস থ্রু মাদার টাং। মাদার টাঙ্গের কাজে লাগিয়ে তোমাকে কন্টেন্ট যেটা আছে, বিষয়বস্তু আছে, সেটা শেখা। নাকি লার্নার্স বিগিন উইথ দেয়ার মাদার টাং অ্যান্ড অ্যাড মেনি ল্যাঙ্গুয়েজ, লার্নার্সরা তাদের মাতৃভাষা দিয়ে শুরু করে এবং ফার্দার আরও ল্যাঙ্গুয়েজকে অ্যাড করতে থাকে। নাকি 3 নম্বর অপশন বলেছে লার্নার্স লার্ন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস থ্রু দ্য মিডিয়াম অফ দ্য স্টেবল ল্যাঙ্গুয়েজ, স্টেবল একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করলো এবং তার বেসিসে আরও ল্যাঙ্গুয়েজ শিখছে সেটা। নাকি 4 নম্বর অপশন বলেছে লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ থ্রু মিডিয়াম অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস, মানে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজের ওপর ভিত্তি করে বা মিডিয়াম করে আরও ল্যাঙ্গুয়েজ শিখছে, কি হবে? মাদার টাঙের বেসিসে মাল্টিলিঙ্গুয়ালিজম, জাস্ট ওর কনসেপ্টে, মাল্টিলিঙ্গুয়ালিজমের কনসেপ্টে আনসার কী হবে বলো? অপশন 2, লার্নার্স বিগিন উইথ দেয়ার মাদার টাং অ্যান্ড অ্যাড মেনি ল্যাঙ্গুয়েজেস। যেটা একটু আগে কোয়েশ্চেনটা করলাম ওটাই একটু ভাষাটা চেঞ্জ করে দিয়েছে, অলমোস্ট ভাষাটা কিন্তু সেমই আছে, কনসেপ্ট সেমই আছে, আশা করছি বুঝতে অসুবিধা নেই। নেক্সট, ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ মাল্টিলিঙ্গুয়ালিজম কি? ভাষা শেখার জন্য মাল্টিলিঙ্গুয়ালিজমকে আমরা কী হিসেবে কনসিডার করি? একটা অ্যাসেট হিসেবে, বার্ডেন হিসেবে, নাকি ইন্টারফেয়ারেন্স, মানে অন্য বিষয়ের সাথে ইন্টারফেয়ার করছে, বাধা দিচ্ছে কিছুতে, নাকি একটা মেথোডোলজি হিসেবে, পদ্ধতি, কি হবে? অবশ্যই একটা অ্যাসেট হিসেবে, নো ডাউট। আচ্ছা, উইচ কাইন্ড অফ কোয়েশ্চেন্স প্রমোট থিঙ্কিং স্কিলস ইন চিলড্রেন? কীরকম কোয়েশ্চেন্স, প্রশ্ন বাচ্চাদের মধ্যে চিন্তা শক্তির বৃদ্ধি ঘটায়, কীরকম ধরনের প্রশ্ন? কোয়েশ্চেন্স বেসড অন টেক্সট, তার যে পাঠ্য পুস্তক রয়েছে বা তার যে পাঠ্যগুলো রয়েছে তার ওপর কোয়েশ্চেন তার থিঙ্কিং স্কিলস বাড়াতে সাহায্য করে, নাকি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স, যে ভারতের জাতীয় পতাকায় কয়টি রং আছে, বা ভারত কবে স্বাধীন হয়েছে,
জীব আর জড়ের মধ্যে পার্থক্য কী, বা জীবের একটা উদাহরণ দাও, জড়ের উদাহরণ দাও। এই ফ্যাকচুয়াল বেসড কোয়েশ্চেন্স নাকি পার্সোনাল রেসপন্স কোয়েশ্চেন্স? পার্সোনাল রেসপন্স বলতে তুমি তার ওপিনিয়ন জানতে চাইছো, কোনো প্রশ্ন করে তার ওপিনিয়ন জানতে চাইছো, তার পার্সোনাল রেসপন্স জানতে চাইছো, সেটা? নাকি ওপেন অ্যান্ড ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্স? মুক্ত প্রশ্ন, বদ্ধ প্রশ্ন, দুই ধরনের প্রশ্ন কি হবে? দেখো, যদি টেক্সটের বেসিসে প্রশ্ন হয় সেটা তো আমরা বলতে পারি না থিঙ্কিং স্কিলস ডেভেলপ করছে। আনসার হবে অপশন 3, পার্সোনাল রেসপন্স। সেখানে বাচ্চারা নিজের মতামত প্রকাশ করতে পারবে, থিঙ্কিং করে তারা। থিঙ্কিং করার ফলে কি হবে না, তাদের থিঙ্কিং স্কিল ডেভেলপড হবে। অপশন 4 হতেই পারতো, ফ্যাকচুয়াল বেস তো হবে না, এটা বাদ। অপশন 4 হতে পারতো যদি শুধুমাত্র ওপেন থাকতো, তাই না? যে এই বিদ্রোহটা যে হয়েছিল কেন হয়েছিল, এই যুদ্ধটা হয়েছিল কেন হয়েছিল, তাহলে তারা নিজের মতো করে আনসার দেবে। ওপেন এন্ডেড পার্টিকুলার একটাই আনসার আছে সেরকম তো নয় যে ভারত কত সালে স্বাধীন হয়েছিল, 1947 বলতে হবে, 15ই আগস্ট বলতে হবে, তা তো নয়। বিভিন্নভাবে আনসার দিতে পারে তারা নিজের মতামতকে ইনক্লুড করে। কিন্তু ওই ওপেনের সাথে ক্লোজ টার্মটা যেহেতু রয়েছে, ওই যে ফ্যাকচুয়াল ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনটার আর কোনো উত্তর হবে না, এই টার্মটার জন্য এটা হলো না। তাহলে প্রমোটের জন্য কি হবে না, থিঙ্কিং প্রমোটের জন্য পার্সোনাল রেসপন্স কোয়েশ্চেন্স। ক্লিয়ার? নেক্সট, এবারে একটা বিষয় হচ্ছে নোট টেকিং কি। তোমরা যেটা জানো নোট নেওয়া, সেটাই হচ্ছে নোট টেকিং। মানে মেন পয়েন্টগুলো লেখো যাতে তুমি চিনতে পারো। লাইন বাই লাইন, স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট, পয়েন্ট বাই পয়েন্ট, ইচ অ্যান্ড এভরিথিং লিখতে হবে তা কিন্তু নয়। আর তাহলে কি হলো না, এই নোট টেকিংয়ের ফলে তোমার কাছে একটা রেকর্ডও থাকবে। তো নোট টেকিং হচ্ছে ইজ দ্য প্র্যাকটিস অফ রেকর্ডিং ইনফরমেশন ফ্রম ডিফারেন্ট সোর্সেস অর প্ল্যাটফর্মস। বিভিন্ন উৎস মানে যেখানে তুমি গেছো, যার কাছ থেকে তুমি পড়ছো, সেই যা পড়ছো যে সোর্স বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে তুমি যে ইনফরমেশন সেটাকে রেকর্ড করে রাখছো, লিখে রাখছো। বা ধরো তুমি একটা ক্লাসে একটা লেকচারের সময় যে নোটটা নিলে, নোট ডাউন করলে, সেটাই হচ্ছে নোট টেকিং। নর্মাল কনসেপ্ট, কোনো জটিলতা নেই এর মধ্যে। তো এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট বা ক্লুজগুলোকে রাইট ডাউন করা হয়। ওকে, রাইটিং ওনলি ইম্পর্টেন্ট পয়েন্টস অর ক্লুজ, ফলো আ প্যাটার্ন অর গ্রামাটিক্যাল ফর্ম অর ফ্লোচার্ট। ফ্লোচার্ট মানে তোমরা ধরো প্রসেসিং করেছো ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী করতে, যে আচার বানানো, তাহলে আচার কি, প্রথমে আম নেওয়া হলো, দিয়ে তোমরা ছবি দিয়ে করতে, এইভাবে এটা হলো, তারপরে এটা হলো। কখনো তোমরা কথায় লিখতে, কখনো ফ্লো চার্ট করতে, যে ছবি দিয়ে যেটা করতে, স্টার দিয়ে, অ্যারো দিয়ে আর কি, অ্যারো হেড দিয়ে, তো সেটাকে ফ্লো চার্ট বলা হয়। এভাবেও করা যায়, বা কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করে তুমি নোট ডাউন করতে পারো, গ্রামাটিক্যাল ফর্ম লিখে তুমি নোট ডাউন করতে পারো, ওটাই বলা আছে। ইউজ ফ্রেজ, ওয়ার্ড, অ্যাব্রিভিয়েশনস, কোনো শর্ট ফর্ম, টিচিং লার্নিং মেটেরিয়াল বারবার টিচিং লার্নিং মেটেরিয়াল হিসেবে না লিখে তুমি টিএলএম লিখে দিলে। এক্সাম্পলকে তুমি নিজের মতো করে ইজি লিখে দিলে, নিজের মতো করে। উদাহরণ হর্ষ দয়াকার দিয়ে কোলন দিয়ে দিলে, তুমি বুঝতে পারছো যে এটা উদাহরণই বোঝাচ্ছে। তো এখানে কিছু ছোট ছোট শব্দগুচ্ছ, মানে পুরো সেন্টেন্স লেখার দরকার পড়ে না। কেমন? তো নোট মেকিং ইজ নট জাস্ট অ্যাবাউট রাইটিং ডাউন এভরিথিং ইউ হিয়ার অর রিড, মানে যাই শুনছো পুরো পাই টু পাই লেখা, এটাকে নোট ডাউন বলে না, নোট মেকিং বলে না। ইটস আ প্রসেস অফ রিভিউইং, কানেক্টিং অ্যান্ড সিনথেসাইজিং আইডিয়াস ফ্রম ইউর লেকচার্স অর রেকর্ডিং। মানে তুমি যে লেকচার বা রেকর্ডিং বা রিডিং করছো আর কি, যা পড়ছো সেটাকে রিভিউ করো, দিয়ে ইনফরমেশনগুলোকে গ্যাদার করো, সিনথেসাইজ করো, সংশ্লেষ করো, দিয়ে মেন পয়েন্টগুলো লিখে রাখো। তো ওটাকেই বলা যায় রিভিউইং, কানেক্টিং আর সিনথেসাইজিং। এই টার্মগুলো থাকে তো পরীক্ষায়, সেই জন্য মেনশন করা। রিভিউ করা, একটার সাথে আরেকটাকে লিঙ্ক আপ করা, দ্যাট ইজ কানেক্ট করা, এবং একটার পর আরেকটা যাতে পাও, দ্যাট ইজ সিনথেসিস করা, সিনথেসাইজিং। ওকে, এবারে আসছি ডিরেক্ট মেথড। এর উপর কিছু প্রশ্ন আছে, আমরা যাব। তো প্রথমে এখন আমরা আরেকবার দেখে নিই কি আরেকটা মেথড, সেটা হচ্ছে ডিরেক্ট মেথড। নামটাই রয়েছে এর ডিরেক্ট মেথড, ডিরেক্টলি শেখা হবে।
মানে কোনো মাদার টাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজের ইউজ হবে না। যে ভাষাটা শিখতে চাইছো মানে তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাকে ব্যবহার করেই সেই ভাষা শেখা হবে। ওকে, দ্য ডিরেক্ট মেথড অফ টিচিং উইচ সামটাইমস কল্ড ন্যাচারাল মেথড, এর আরেকটা নাম ন্যাচারাল মেথড বলতে পারি বা ওরাল মেথডও বলা যেতে পারে। কারণ এই ডিরেক্ট মেথডে যে শেখাটা বললাম মাদার টাঙের ইউজ হবে না বা নেটিভ ল্যাঙ্গুয়েজের ইউজ হবে না, তো কিসের মারফত শিখবে? এখানে কমিউনিকেশনের ওপর জোর দেওয়া হয়, স্পিচ বা স্পিকিং, লিসেনিং, এই দুটো বিষয়ের উপর জোর দেওয়া হয়। কেমন? তো ওই জন্য এটাকে ওরাল মেথড বলা হয় আর ন্যাচারাল মেথডও বলা হয়। অ্যান্ড ইজ অফেন ইউজড ইন টিচিং ফরেন ল্যাঙ্গুয়েজেস, refrains from using the learner's native language and uses only target language. রেফারেন্স মানে বাদ দেওয়া হয় অ্যাকচুয়ালি কি থেকে না, তোমার যে নেটিভ ল্যাঙ্গুয়েজগুলো আছে সেখান থেকে আলাদা করা হয়, মাদার টাঙ্গের ইউজ হয় না। তো নট অ্যালাউড, মাদার টাং ইজ নট অ্যালাউড। ইউজ অফ ইন্ডাকটিভ মেথড, তাহলে এক্ষেত্রে প্রথমে কিছু এক্সাম্পলস দেওয়া হয়, তারপর কনক্লুশন ড্র করা হয়। The direct method is a language teaching method that involves using the target language exclusively and without translating. Translation করা হয় না, অনুবাদ করা হয় না, ডিরেক্টলি ইউজ করা হয়, আর এটাকে বললাম ওরাল মেথড বলা হয়। ডিরেক্ট মেথড কখন সুইটেবল হয় না, স্মল ক্লাসেস, ডেভেলপিং কম্প্রিহেনশন অ্যান্ড প্রনাউন্সিয়েশন, ডেভেলপিং স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস, এক্ষুনি বলছিলাম কমিউনিকেশনের উপর জোর দেওয়া হয়। টিচিং কনসেপ্ট দ্যাট ক্যান বি টট উইথ ভিজুয়াল এইডস, এক্ষেত্রে বিভিন্ন ভিজুয়াল এইডস ব্যবহার করা হয়, বিভিন্ন কনসেপ্ট যেগুলো ভিজুয়াল এইডসের মাধ্যমে মানে দর্শন যে টিএলএমগুলো রয়েছে তার সাহায্যে শেখানো যাবে, এরকম বিষয়গুলোকে ডিরেক্ট মেথডের মাধ্যমে শেখানো যায় এবং স্মল ক্লাসেসের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায়। কারণ কমিউনিকেশনের উপর জোর দেওয়া হয়, স্পিকিং আর লিসেনিং স্কিল ডেভেলপ হয় তোমার। এক্ষেত্রে আমরা সিম্পল টু কমপ্লেক্স চাই, লিখে রাখছি এখানে, তোমরাও নোট ডাউন করে নিতে পারো। এক্ষেত্রে সিম্পল টু কমপ্লেক্স যাওয়া হয়, সরল বিষয় থেকে জটিল বিষয়ের দিকে যাওয়া হয়, কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে যাওয়া হয়। ওকে, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো ট্রান্সলেশন মেথড ইজ সুইটেবল ফর, আচ্ছা এবারে ট্রান্সলেশন, ডিরেক্ট মেথড হলো আমরা বুঝলাম, এবারে আমরা আছি ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেট করা, ডিরেক্টে আমরা ট্রান্সলেট করছিলাম না, কিন্তু ট্রান্সলেশন মেথড নামের মধ্যেই আছে ট্রান্সলেট করা। তো এটা লার্জার ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য, লো লেভেল স্টুডেন্টসদের জন্য প্রযোজ্য। লো লেভেল বলতে মানে ধরো বাচ্চারা যারা থাকে তাদেরকে তুমি ধরো কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছ যেটা তাদের নেটিভ বা মাদার টাং নয়, নেটিভ ল্যাঙ্গুয়েজ নয় বা মাদার টাং নয়, তাহলে সেক্ষেত্রে নতুন ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে যদি বাচ্চাদেরকে একটু ট্রান্সলেট করে দেওয়া হয় তাহলে তাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু শুধুমাত্র যে ট্রান্সলেট করে করে বোঝাবো তা কিন্তু নয়, তাহলে কি হয় না তাদের যে শিখনটা সেটা অনেক বেশি লিমিটেড হয়ে যায়। ওকে, তো লার্জার ক্লাস অনেক বাচ্চা রয়েছে সেক্ষেত্রে ট্রান্সলেশন মেথড প্রযোজ্য, বা লো লেভেল ক্লাসের জন্য, লো লেভেল স্টুডেন্টসদের জন্য প্রযোজ্য। টিচিং কমপ্লিকেটেড কনসেপ্টস, যে কোনো ধরো জটিল বিষয় সেগুলো বোঝানোর জন্য। কম্পেয়ারিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার্স বিটুইন টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে স্ট্রাকচার কম্প্যারিজন করলে বাচ্চাটা বুঝতে পারে, তারা তাড়াতাড়ি শেখে। কিন্তু ওই যে লিমিটেশনস বললাম। অনলি এভরিডে ভোক্যাবুলারি অ্যান্ড সেন্টেন্সের আর টট, মানে এভরিডে আমরা যে ভোক্যাবগুলো ইউজ করি এবং যে বাক্যগুলো ইউজ করি সেগুলো কিন্তু এই ট্রান্সলেশনের মাধ্যমে শেখানো হয়। কিন্তু ডিরেক্ট মেথড কি বললাম, আবার বলে দিচ্ছি, খেয়াল রাখবে, মাদার টাং ইউজ করা হয় না, নট অ্যালাউড। ইন্ডাকটিভ মেথডে পড়ানো হয়, এটাকে আমরা ন্যাচারাল মেথড বলতে পারি বা ওরাল মেথড বলতে পারি। জোর দেওয়া হয় কমিউনিকেশনের ওপর, এর মারফত কি হয় আমাদের যে স্পিকিং অ্যাবিলিটি বা লিসনিং অ্যাবিলিটি এগুলো অনেক বেশি ডেভেলপড হয়। তো এগুলো খেয়াল রাখবে। আর এই যে উইদাউট ট্রান্সলেটিং, কেমন, স্মল ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য। এতে কি হয় না তোমার যে কম্প্রিহেনশন, বোধগম্যতা, আবার প্রনাউন্সিয়েশন যে উচ্চারণ ক্ষমতা সেগুলো ডেভেলপড হয় এবং ভিজুয়াল এইডস ইউজ করা হয়। আচ্ছা, প্রশ্ন অ্যাটেন্ড করো, আনসার করো। দ্য অবজেক্টিভ অফ ডিরেক্ট মেথড ইজ, ডিরেক্ট মেথডের অবজেক্টিভ কি, লক্ষ্য কি?
to increase the power of comprehension, to increase communicative power, to develop a command over the target language, না to develop personality. মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার তোমাকে খুঁজে দেখতে হবে। নিয়ার বাই অপশনস থাকতে পারে, কিন্তু ডিরেক্ট মেথড কী জন্য ব্যবহার করা হয়? অবশ্যই এর মধ্যে প্রায়োরিটি পাবে কোনটা? কমিউনিকেটিভ পাওয়ার বলছি না, ডিরেক্ট মেথডে কী হয়, কমিউনিকেশনের উপর জোর দেওয়া হয়। কেন না, যাতে বাচ্চা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। তো ডিরেক্ট মেথডের অবজেক্টিভ বা উদ্দেশ্য কী আছে, লক্ষ্য কী আছে? তো ডেভেলপ আ কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, ওভার দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তুমি যে ভাষাটা শিখতে চাইছো তার উপর তোমার দক্ষতা আসে, তার জন্য তুমি কমিউনিকেশন দিচ্ছ, তার জন্য তুমি কম্প্রিহেনসিভ পাওয়ারের উপর জোর দিচ্ছ। বাট মেন টার্গেট কি? মেন টার্গেট হচ্ছে টু ডেভেলপ আ কমান্ড ওভার দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলেছে ডিরেক্ট মেথড ইজ নোন অ্যাজ, এর আরেকটা নাম কি বলতে পারে অ্যাকর্ডিং টু দ্য অপশনস? কি হবে, ন্যাচারাল না বায়োলিঙ্গুয়াল নাকি ট্রান্সলেশন নাকি স্ট্রেট? অনেকে যদি টার্মটা না জানে তারা হয়তো কনসেপ্ট থেকে স্ট্রেট মেথড বলতে পারে, কিন্তু না, এর আমরা পার্টিকুলার নাম বলেছি। কি মেথড? ন্যাচারাল মেথড। ওকে, আর ওরাল মেথড, এটাও আরেকটা নাম, তো এটা খেয়াল রাখতে হবে। ন্যাচারাল মেথড বলছি কারণ এখানে কোনো ট্রান্সলেশন ইউজ হচ্ছে না, ব্যবহার হচ্ছে না ট্রান্সলেশনের, সে কারণে ন্যাচারাল ওয়েতে বলছি, কমিউনিকেশনের থ্রু। আচ্ছা, ইউনিট অফ স্পিচ ইন ডিরেক্ট মেথড ইজ, ডিরেক্ট মেথডের ক্ষেত্রে স্পিচের যে একক সেটাকে আমরা কি বলবো? ইউনিট অফ স্পিচ ইন ডিরেক্ট মেথড, সেন্টেন্স না ওয়ার্ড না অ্যালফাবেট না ফ্রেজ? এগুলো কিন্তু সিটেটে এসেছিল, বিভিন্ন পরীক্ষাতেও এসছে, সিটেটেও এসছে, প্রাইমারি ডেটের জন্য ইম্পর্ট্যান্ট। তো ইউনিট অফ স্পিচ ইন ডিরেক্ট মেথড হবে অবশ্যই সেন্টেন্স, বাক্যের ওপর জোর দেওয়া হয়। তো সেন্টেন্স, কেমন, সেন্টেন্স গঠন করতে হবে। তাহলে আবার বলছি, ইউনিট অফ স্পিচ যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে তোমার ডিরেক্ট মেথডের ক্ষেত্রে বক্তৃতা। স্পিচ বলতে বক্তৃতার জন্য কি দরকার? সেন্টেন্স দরকার, সেন্টেন্স। ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ টট বাই ডিরেক্ট মেথড থ্রু, তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলছি, তো শেখানোর জন্য ডিরেক্ট মেথডে কি ব্যবহার করা হয়? কনভারসেশন, ডিসকাশন, বোথ অফ দেম নাকি নান অফ দ্য অ্যাবভ? কনভারসেশন হচ্ছে একজন আরেকজনের সাথে কনভার্স করছে, কথা বলছে, তাহলে যে কথা বলা মানে কি, আলোচনা বিষয়টাও চলে আসছে, ডিসকাশনও চলে আসছে, তাহলে কি হবে আনসার? বোথ অফ দেম। ওকে, নেক্সট, মেন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথডের মেন ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি? ইউজ অফ মাদার টাং নাকি নো ইউজ অফ মাদার টাং নাকি ইউজ অফ অডিও ভিজুয়াল এইড নাকি অনলি 2 and 3? দেখো, ভিজুয়াল এইড যেমন ইউজ করা হয়, অডিও ভিজুয়াল এইড তো আরও বেশি কার্যকরী না, তো অডিও ভিজুয়াল এইডও ইউজ করা হয়, অবশ্যই ইউজ করা হয়। প্রায়োরিটি পাবে কি ভিজুয়াল আর অডিও ভিজুয়ালের মধ্যে? যে ক্ষেত্রে বেশি তোমার সুবিধে আছে সেটাই প্রায়োরিটি পাবে, অডিও ভিজুয়াল বেশি প্রায়োরিটি পাবে। তাহলে মাদার টাঙ্গে তো ইউজ হয় না, প্রথমটা বাদ, 2-এরটা ঠিক আছে, 3-এরটা ঠিক আছে, তাই অনলি 2 and 3 বা বোথ 2 and 3 হিসেবে তোমার অপশন থাকতে পারে। মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিরেক্ট মেথড হচ্ছে তোমার বোথ, নো ইউজ অফ মাদার টাং আর ইউজ অফ অডিও ভিজুয়াল এইড। নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন ডিমেরিট অফ ডিরেক্ট মেথড? ফল্টটা কি, ড্রব্যাকটা কি ডিরেক্ট মেথডে? ডিমেরিট কি, ড্রব্যাক? নো ইউজ অফ মাদার টাং নাকি এক্সটেন্সিভ ইউজ অফ অডিও ভিজুয়াল এইড নাকি ফোকাস ইজ মোর অন ওরাল ওয়ার্ক নাকি অল অফ দ্য অ্যাবাভ? বেশিরভাগ ক্ষেত্রে দেখবে অল অফ দ্য অ্যাবাভ থাকলে মোস্ট অফ দ্য মানে 90 to 95% তোমার অল অফ দ্য অ্যাবাভই হয় জেনারেলি প্রাইমারি টেটের ক্ষেত্রে বলো, তবে অবশ্যই একটু বিচার বিবেচনা করে আনসার করবে। ডিরেক্ট মেথডের মেইন ডিমেরিট কি, ড্রব্যাক কি হতে পারে? মাদার টাঙ্গের ইউজ হয় না, তাহলে এটা একটা ড্রব্যাক। এক্সটেন্সিভ ইউজ অফ অডিও ভিজুয়াল এইড, যখনই তুমি প্রচুর পরিমাণে, এই মেথডে কি হয়, অডিও ভিজুয়াল এইড প্রচুর পরিমাণে ইউজ করা হয়। শ্রবণ দর্শনযোগ্য যে টিএলএম সেটার কথা বলছি, যেমন টেলিভিশন হতে পারে, সেখানে
ক্লাসে টেলিভিশন না পেলেও তুমি প্লেয়ার পেতে পারো, ডিভিডি প্লেয়ার, বাচ্চা শুনছে এবং দেখছে জিনিসটা, তাই না? যখন তুমি বেশি বেশি ইউজ করবে, তার মানে কি বাচ্চারা টেকনোলজির যে বিষয়টা আছে তার ওপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়। আবার ফোকাসেস মোর অন ওরাল ওয়ার্ক, কোনো রকম রিটেন বিষয় থাকে না, মোটর ডেভেলপমেন্টটা কমে যায়। তো এগুলো হচ্ছে তার ড্রব্যাকস। আমরা কি করব? অল অফ দিস বা অল অফ দ্য অ্যাবাভ আনসার করব। নেক্সট, এবারে দেখো একটা অন্য রকমের প্রশ্ন। ডেকোরাম ইন স্পোকেন ইংলিশ পারটেইনস টু, স্পোকেন ইংলিশের যে ডেকোরাম আছে তার সাথে কার সম্পর্ক রয়েছে? পারটেইন বলতে সম্পর্ক থাকা। ভয়েস কোয়ালিটি, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার, নাকি অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার, নাকি ক্ল্যারিটি অ্যান্ড পিওরিটি অফ স্টাইল? কি হবে? স্পোকেন ইংলিশের ক্ষেত্রে স্পোকেনের কথা বলা হচ্ছে, তাহলে ইংলিশের জন্য, স্পোকেন ইংলিশের জন্য কোনটা ইম্পর্টেন্ট ডেকোরামের ক্ষেত্রে? এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার, কিভাবে বলছো, অঙ্গভঙ্গি, বলার ধরন, তার উপর কিন্তু স্পোকেন ইংলিশ অনেক বেশি ডিপেন্ড করে। ভয়েস কোয়ালিটির ওপর নয়, অ্যাপ্রোপ্রিয়েট গ্রামারের ওপরও কিন্তু নয়। স্টাইল বলতে পারবো না, স্টাইল ওয়ার্ডটা কেমন যেন যাচ্ছে এর সাথে, যে ক্ল্যারিটি, পিওরিটি অফ স্টাইল, এটার থেকে বেটার হবে কি না অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার। ওকে, আমরা বলি না জেস্চার পশ্চার, তো কীরকম অঙ্গভঙ্গি করছো সেই সমস্ত বিষয় তোমার রিলেটেড থাকবে কিসের সাথে? সেটা তোমার রিলেটেড থাকবে ডেকোরাম ইন স্পোকেন ইংলিশের সাথে সম্পর্ক থাকবে। পোশ্চার মানেও তোমার অঙ্গবিন্যাসী বলতে পারি, তো জেস্চার ওয়ার্ডটা রয়েছে, তো অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার। নেক্সট, এবারে আমরা একটা টার্মে আসছি, সেটা হচ্ছে LAC। তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় LACর ফুল ফর্ম কি? এখানে অপশন দেওয়া থাকে তোমার ওই ভাষা শিক্ষার ক্ষেত্রে নোয়াম চমস্কি যেটা বলেছিলেন, LAD, LAS, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। তো বাচ্চা যদি ঠিকঠাক করে না পড়ে ভুল আনসার করবে। কি হবে? LAS এর ফুল ফর্ম আমরা পড়েছি, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি। খুব ভালোভাবে দেখে শুনে একটু কনসাস হয়ে তুমি আনসার করো, কেমন? তোমরা আনসার করো। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম বলতে আমরা কি বুঝি? ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য কনটেক্সট অফ আদার সাবজেক্টস অলসো, মানে ভাষাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা। যেমন ধরো তুমি হিস্ট্রি বা জিওগ্রাফি পড়ছো, সেক্ষেত্রে তুমি বাংলায় পড়ছো, তাহলে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে, কোথায় পাংচুয়েশন, কোথায় বিভিন্ন ভাষা, বিভিন্ন ঠিকঠাক শব্দের ব্যবহার, এইগুলো তো দরকার পড়ে, তাহলে ওটা কি বাংলা ভাষা। বা তুমি ইংলিশে পড়ছো, ইংলিশ ভাষার ব্যবহার, তাহলে ওগুলো হচ্ছে পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি। তো এটাকে আমরা বলছি আবারও যে অ্যান অ্যাপ্রোচ দ্যাট ইন্টিগ্রেটস ল্যাঙ্গুয়েজ লার্নিং উইথ সাবজেক্ট কন্টেন্ট লার্নিং, মানে কোনো একটা বিষয় যে কন্টেন্ট তুমি পড়ছো তার সাথে তোমার ভাষা শেখাটাও হচ্ছে, কিভাবে কথা বলা উচিত বা কিভাবে কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ইউজ করা উচিত, সেক্ষেত্রে বাক্য কিভাবে গঠন করবে, এগুলোও তুমি শিখছো, এটাই বলা আছে। ওকে, আশা করছি ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই, যে জেস্চারের কথা বললাম, এটার অর্থ আমরা কি বলতে পারি বলো তো? যে অর্ডারলিনেস বা অ্যাপ্রোপ্রিয়েটনেস যেটা বিহেভিয়ার বা স্পিচের ক্ষেত্রে, সেটাই আর কি মেনশন করা হচ্ছে বা ইন্ডিকেট করা হচ্ছে। কেমন? অর্ডার একটা থাকে, তো ক্রম থাকে বা একটা ধরন থাকে, সেটাকে বোঝানোর জন্য আমরা জেস্চার ওয়ার্ডটা ইউজ করছি। চলো নেক্সট হচ্ছে আমরা দেখছি প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে ভাষা শেখার জন্য কি কি প্রিন্সিপাল আমরা ফলো করতে পারি সেটাই। প্রথমেই প্রিন্সিপাল অফ মোটিভেশন। এর আগের দিন তোমাদের একটা প্রশ্ন সলভ করলে তোমরা, যে প্রি রিকুইজিট টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা শেখার জন্য প্রাথমিক শর্ত কি? কি হয়েছিল আনসার? না মোটিভেশন। প্রথমে ভাষা শেখার প্রয়োজন হবে, নিড হবে। মোটিভেশনের প্রাথমিক শর্ত আবার নিড, প্রয়োজন। তো এই নিড হওয়ার পর তোমার মধ্যে একটা মোটিভেশন আসবে, প্রেরণা আসবে, তবেই তুমি ভাষা শিখবে, তাই না? তো ওটাই আর কি প্রিন্সিপাল অফ মোটিভেশন।
নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ হ্যাবিট ফর্মেশন। রেগুলার প্র্যাকটিসের উপর কি হয় না, মাস্টারি দরকার হয়। রেগুলার প্র্যাকটিস যদি করো তবে তো তোমার ওই বিষয়টার উপর মাস্টারি আসবে, তুমি ওটার উপর দক্ষ হবে। তার জন্য কি হ্যাবিট করা দরকার। এটাও কি না ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা প্রিন্সিপাল আমরা বলতে পারি। প্রিন্সিপাল অফ ইমিটেশন, স্কিনার, B.F. স্কিনার, উনি কি বলেছেন যে উনি বলেছেন বাচ্চারা ইমিটেট করে বড়দেরকে, তার মাধ্যমে তারা শেখে। বড়দের বলতে যখন বাড়িতে থাকে তখন বাবা মা, তার যে ফ্যামিলির আদার্স মেম্বার্সরা আছেন তাদেরকে অনুকরণ করে, যখন স্কুলে যায় টিচারকে অনুকরণ করে, তাই না? তার মানে এক্ষেত্রে টিচার তার কাছে একজন রোল মডেল হিসেবে থাকেন। তো এই জায়গায় বাচ্চাকে শেখানোর জন্য, মানে ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য, টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য, যে কোনো ল্যাঙ্গুয়েজ আর কি শেখানোর জন্য কি হয়, টেপ রেকর্ডার, রেডিও বা গ্রামোফোন ইত্যাদি ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ইমিটেশন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে, মোটিভেশনের ক্ষেত্রে স্কিনার যেমন ইমিটেশনের কথা বলছেন, বাচ্চারা ইমিটেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শেখে। তো ওই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রেই মোটিভেশনকে উনি সুপার হাইওয়ে বলেছেন, সুপার হাইওয়ে মোটিভেশনকে। কেমন? তাহলে কে বলেছেন? স্কিনার বলেছেন সুপার হাইওয়ে কি না মোটিভেশন লার্নিংয়ের জন্য দায়ী, যে কোনো লার্নিংয়ের জন্যই দায়ী আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল। প্র্যাকটিস অ্যান্ড ড্রিল বলতে মানে প্র্যাকটিস করবে বাচ্চারা, রিপিটেশন অফ থিংস অ্যাট প্রপার ইন্টারভ্যাল শুড বি ডান, মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিভিন্ন বিষয়কে কী করতে হবে, রিপিট করতে হবে, যাতে চর্চাটা হয়। ওটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল, যাতে আগের জিনিসগুলো ভুলে না যায়। প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ, মানে কি মৌখিকভাবে সেটাকে প্র্যাকটিস করতে হবে, ওরালি সেটাকে প্র্যাকটিস করতে হবে, যেটা কি, যেটা আমরা বলতে পারি কুইকেস্ট ওয়ে অফ লার্নিং, সব থেকে তাড়াতাড়ি আর কি শিখতে পারে যদি বাচ্চা ভাষাটাকে প্র্যাকটিস করে, তাহলে সে অনেক ইজিলি, অনেক তাড়াতাড়ি শিখতে পারবে। কেমন? প্রিন্সিপাল অর্ডার অফ লার্নিং। প্রিন্সিপাল অর্ডার অফ লার্নিং বলতে আমরা স্কিলের ক্ষেত্রে যে স্কিলগুলো আর কি পড়েছিলাম, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি হয়। আগে বাচ্চা শুনবে, তারপরে বাচ্চা শুনে শুনে বলবে, তারপরে তার অক্ষর জ্ঞান হবে, সে কী করবে, পড়তে পারবে, এবং তারপরে সে লিখতে পারবে। তো এই অর্ডারে লার্নিংটা হয়। আবার এই যে ওরাল অ্যাপ্রোচের কথা বললাম, এই ওরাল অ্যাপ্রোচের মারফত বাচ্চারা কী হয়, মৌখিক বিষয়কে তার ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেট করে শিখতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু তাকে রিডিং, রাইটিং এই বিষয়গুলো করাতে হবে ওরাল অ্যাপ্রোচের ক্ষেত্রে, এটা খেয়াল রাখবে। ইউজ অফ মাদার টাং, প্রিন্সিপাল অফ ইউজিং অফ মাদার টাং। মাদার টাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, তাহলে বাচ্চা যে ভাষায় সব থেকে বেশি হ্যাবিচুয়েটেড, সেই ভাষা যদি তার শেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে সে অনেক ভালোভাবে রিলেট করতে পারে। কিন্তু বারবারই একটা কথা বলা যে শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজে ওই তার মাদার টাং ইউজ করা হবে বা নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে তা কিন্তু নয়, তাহলে সেটা অনেক লিমিটেড হয়ে যায়। কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তাতে বাচ্চার শিখনটা হয়। ওকে, তাহলে এই হচ্ছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। কী কী বললাম? মোটিভেশন, হ্যাবিট ফর্মেশন, ইমিটেট করা, ইমিটেশনের মাধ্যমে শিখবে, অনুকরণের মাধ্যমে শিখবে, প্র্যাকটিস অ্যান্ড ড্রিল, ওরাল অ্যাপ্রোচ, অর্ডার অফ লার্নিং, LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ইউজ অফ মাদার টাং। কেমন? এর উপরে কিছু প্রশ্ন আছে, এরপরে আমরা ম্যাক্সিমস দেখব। তো আরও অনেক কিছু প্রিন্সিপালস আছে, এইগুলো মেনলি তোমাদেরকে জানানো হলো যে এর উপরে প্রশ্ন হয়। ওকে, চলো এবারে আসছি আমরা কোঠারি কমিশন। কোঠারি কমিশনের যে টাইম পিরিয়ডটা, ওটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি ডিরেক্ট কিছু জিকে হিসেবে, স্ট্যাটিক হিসেবে প্রশ্ন আসে, তার মানে 1964-66। এখানে দেখো কোঠারি কমিশন কি ত্রিভাষা সূত্রের কথা বলেছে। এই ত্রিভাষা সূত্র যেটা, সেক্ষেত্রে কি বলা আছে না, হিন্দি স্পিকিং স্টেটস, যেগুলো তোমার হিন্দিভাষী রাজ্যগুলো, সেক্ষেত্রে কোন কোন ভাষা থাকবে? 3টে ভাষা থাকবে। 3টে কী কী ভাষা? হিন্দি, ইংলিশ এবং একটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার এই যে আমাদের 22টা যে সরকারি ভাষা আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ার ক্ষেত্রে, যে কোনো একটা হতে পারে।
মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। ওকে, হিন্দি ইংলিশ মানে যেগুলো শিখেছে সেই দুটো বাদে, হিন্দি ইংলিশ বাদে আদার্স যে তোমার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসগুলো আছে সেগুলো। এবারে এখানে বলা আছে প্রেফারেবলি তোমার ওয়ান অফ দ্য সাউদার্ন ল্যাঙ্গুয়েজেস, দাক্ষিণাত্যের যে ভাষাগুলো আমাদের তার মধ্যে যদি প্রেফারেবল আর কি নেওয়া যেতেই পারে, সেটা কার ক্ষেত্রে না হিন্দি স্পিকিং স্টেটসের ক্ষেত্রে, হিন্দি ভাষী রাজ্যের ক্ষেত্রে। এই নন হিন্দি স্পিকিং স্টেটস যেগুলো ধরো হিন্দিভাষী রাজ্য নয় তাদের ক্ষেত্রে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তার সাথে হিন্দি, তার সাথে ইংলিশ। ওকে, এগুলো খেয়াল রাখবে, এর উপর প্রশ্ন আসে সেই জন্য মেনশন করা। কেন বলা হচ্ছে, কেন এই কথাগুলো বলা হচ্ছে, তার প্রাইমারি এইম হচ্ছে টু প্রমোট মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যান্ড ন্যাশনাল হারমোনি, মানে যাতে সবাই মধ্যে একটা ঐক্য বজায় থাকে, কেমন ন্যাশনাল হারমোনি বজায় থাকে, জাতীয় ঐক্য বজায় থাকে, এবং মাল্টিলিঙ্গুয়ালিজম মানে বহুভাষিকতা, অনেকগুলো ভাষা শিখতে পারে। অনেকগুলো ভাষা শিখলে কি হবে, তার বিভিন্ন যে ডেভেলপমেন্ট কগনিটিভ বলো বা রিজিওনাল ক্ষেত্রে তোমার রিজনিংয়ের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট সেগুলো হবে, সে অনেক বেশি ক্রিয়েটিভ হতে পারবে, কমিউনিকেট ইজিলি করতে পারবে, তার মধ্যে একটা কনফিডেন্স আসবে, অনেক রকম ভালো দিক আছে সে কারণে। ওকে, এবারে আমরা আসছি ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। আচ্ছা, এই যে আমি বললাম ত্রিভাষা সূত্র, এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? মানে তিনটে, ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তোমাদেরকে ধরো এরকম একটা প্রশ্ন করা হলো, আমি এমনি বলছি, জাস্ট শুনে রাখো, যে ত্রিভাষা নীতি অনুসারে বা ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অনুসারে থার্ড ল্যাঙ্গুয়েজ কোনটা, তৃতীয় ভাষা কোনটা? বিভিন্ন অপশন আছে, যে সমস্ত দেশে একটাই ভাষা থাকবে, অথবা ধরো বলা হচ্ছে যে শুধুমাত্র সংস্কৃতটাই তোমার থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হবে, নাকি আরেকটা অপশন বলছে যে কোনো বিদেশি ভাষা ফরেন ল্যাঙ্গুয়েজ তোমার থার্ড ল্যাঙ্গুয়েজ হবে, নাকি বলছে যে হিন্দি ভাষী বা হিন্দি ছাড়া অন্য ভাষী আর কি, হিন্দি স্টেট হোক, হিন্দি স্পিকিং স্টেটস হোক বা নন হিন্দি স্পিকিং স্টেটস হোক, সবার ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজটা পৃথক পৃথক হতে পারে। কি হবে? পার্টিকুলারলি বলা নেই তো যে সংস্কৃত হবে, বা পার্টিকুলারলি এটাও বলা নেই যে একটাই মাত্র ভাষা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্র্যান্টেড হবে, বা এটাও বলা নেই যে ফরেন ল্যাঙ্গুয়েজকে কনসিডার করতে হবে আমাদের কি হিন্দি স্পিকিং স্টেট হোক বা নন হিন্দি স্পিকিং স্টেট হোক, থার্ড ল্যাঙ্গুয়েজটা সবার ক্ষেত্রে পৃথক হতেই পারে। ওকে, চলো এবারে আমরা আসছি ম্যাক্সিম অফ টিচিং। দেখো কিছু সূত্র আছে যেগুলো ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে ইউনিভার্সালি অ্যাকসেপ্ট করা যায়, সে ভারতের ক্ষেত্রে হোক, আমেরিকার ক্ষেত্রে হোক, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হোক, ভাষা শেখার জন্য, মানে যে কোনো ভাষা শেখার জন্য। কি কি? এই যে ম্যাক্সিমস অফ টিচিং আর অফ ইউনিভার্সাল সিগনিফিকেন্স, ইউনিভার্সালি ভাষা শেখার জন্য তার একটা গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। এটা কি করে? দিস হেল্প দ্য টিচার টু টিচ সিস্টেমেটিক ওয়েতে বাচ্চাদের শেখাতে সাহায্য করে। প্রথমেই তোমরা জানো, তোমাদের পরিচিত ওয়ার্ড রয়েছে নোন টু আননোন, যেটা জানো তারপর অজানার দিকে যাওয়া। তোমাকে যদি কেউ প্রোনাউনের কনসেপ্ট দেয়, তার মানে আগে কি জানতে হবে? তোমাকে নাউন সম্পর্কে জানতে হবে। নাউন জানার পর তো তোমাকে প্রোনাউন পড়াচ্ছে, তাই না? তাহলে আগে নাউন কিছুর নাম জিজ্ঞেস করা হলো, তাহলে ওই বেসিকে বা ওই বেসিসে তোমাকে বিশেষ্য পদ সম্পর্কে অবগত করা হলো, তারপরে সর্বনামে যাওয়া হলো। এটা একটা এক্সাম্পল দিলাম, নোন টু আননোন। এক্ষেত্রে কিন্তু দেখো একটা ফ্যাক্টের ওপর বেস করে এটা হয়, কারণ যখন যে ক্লাস 4-এ রয়েছে সে ক্লাস 3-তে পড়ে এসছে, তাহলে 3-এ যে বিষয়গুলো আছে সেটার রেসপেক্টে, সেটার বেসিসে বাচ্চাকে পড়ানো হচ্ছে। তার মানে বাচ্চা কিন্তু ব্ল্যাঙ্ক নয়, একদম ব্ল্যাঙ্ক নয়। আর যখন ধরো বাচ্চা নতুন স্কুলে ভর্তি হয় তাকে সেইভাবে পড়ানো হয়, একদম তো ব্ল্যাঙ্ক থাকে না যখন সে স্কুলে যাচ্ছে। তো ওইভাবে আর কি নোন টু আননোনের দিকে যাওয়া হয়, আস্তে আস্তে তার পরিচিতি ঘটানো হয়। এখানে কনসিডার করা হয় কি না, ওল্ড যে নলেজ, তোমার যে পুরনো নলেজ, সেটাই হচ্ছে তোমার ফাউন্ডেশন। কিসের জন্য? না নতুন কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভের জন্য, নিউ নলেজের জন্য। তাহলে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রিভিয়াস নলেজকে ইম্পর্টেন্স দিতে হবে, কনসেপ্টকে আগে তোমাকে একদম দেখে নিতে হবে বাচ্চাদের ওই কনসেপ্টে ক্লিয়ার আছে তো, তারপর সেটাকে তুমি ব্রড করছো, ওয়াইডেন করছো, প্রশস্ত করছো। এটা হচ্ছে নোন টু আননোন।
নেক্সট আসছি আমরা সিম্পল টু কমপ্লেক্স। জেনারেল যে বিষয়, প্রথমে সাধারণ বা সরল জিনিস শেখানো হলো, দিয়ে আস্তে আস্তে জটিলের দিকে যাওয়া হলো। সে অঙ্কের ক্ষেত্রেই বলো বা বিভিন্ন কিছু বিষয়, ইংলিশের ক্ষেত্রেই ধরো না, আগে সিম্পল সেন্টেন্স শেখানো হবে তোমাকে, তারপর কমপ্লেক্স, কম্পাউন্ড, এইভাবে ধীরে ধীরে এগোনো হবে, ওটাই আর কি। নেক্সট কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট মানে, কংক্রিট মানে কি মূর্ত, চোখের সামনে দেখছো, তুমি হাত দিয়ে অনুভব করতে পারছো। আর অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত, যেটা তুমি আইডিয়া নিতে পারো, কেমন আইডিয়া অফ সামথিং আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট। যখন তুমি হাতে কলমে কোনো একটা জিনিসকে হাত দিয়ে দেখছো, উপলব্ধি করছো বা চোখের সামনে দেখছো, অনেক ভালো মনে থাকে, তারপর আস্তে আস্তে তোমার অ্যাবস্ট্রাক্টের কনসেপ্ট আসে। সেইভাবেও কিন্তু ল্যাঙ্গুয়েজকে শেখানো হয়, যে কোনো জায়গাতে, সে পৃথিবীর যে কোনো জায়গাতেই বলো না কেন। তাহলে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, এটা কি হয়, বাচ্চাদের বেশি দিন খেয়াল থাকে জিনিসটা। দেন অ্যানালিসিস টু সিনথেসিস। অ্যানালিসিস কি না বিশ্লেষণ করা, আর সিনথেসিস সংশ্লেষণ করা। অ্যানালিসিসকে আমরা বলতে পারি যে পার্টে পার্টে ভাগ করা, আর সিনথেসিস কি সেই পার্টগুলোকে জোড়া লাগিয়ে সংশ্লেষ করা। তাহলে প্রথমে পার্ট টু পার্ট বোঝালে, ইন ডিটেইল বোঝালে, তারপর সেগুলোকে জোড়া লাগিয়ে একটা কনসেপ্ট দিলে, অ্যানালিসিস টু সিনথেসিস। এটা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে। ইন্ডাকশন টু ডিডাকশন। ইন্ডাকশনটা আগে ব্যবহার করা হয় ইভেন গ্রামার টিচিংয়ের জন্য। ইন্ডাকশন, যেটাকে আমরা বলি আরোহী পদ্ধতি, খুব উপযোগী। কি করা হয়, অনেক এক্সাম্পল দেওয়া হয়, তারপর রুলে বলো বা যে সিদ্ধান্ত কনক্লুশন সেটা ড্র করা হয়। ডিডাকশন ঠিকঠাক উল্টোটা। তার মানে কি প্রথমে তুমি অনেক কিছু এক্সাম্পলস দিলে, তারপর তুমি রুলে এলে, এইভাবে ইন্ডাকশন থেকে ডিডাকশনের দিকে যাওয়া হয়। হোল টু পার্ট। হোল টু পার্ট মানে ধরো তুমি কোনো একটা পোয়েম পড়াচ্ছ বাচ্চাকে, ইংলিশে বলো, বাংলায় বলো, বা যে কোনো ল্যাঙ্গুয়েজে বলো, একটা কবিতা পড়াচ্ছ, একটা পোম পড়াচ্ছ। তাহলে সেক্ষেত্রে ওই পোমটা কী সম্পর্কে, ওই কবিতাটা ওভারঅল বিষয়বস্তুটাকে তুমি বললে, তারপর লাইন বাই লাইন বা স্ট্যান্জা বাই স্ট্যান্জা তুমি ওটা ভাগ করে করে মিনিংটা বলে, হোল টু পার্ট পড়ানো হয়। এটা কি ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী। সাইকোলজিক্যাল টু লজিক্যাল। সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক। দেখো, যে কোনো বিষয় শেখানোর জন্য আগে কি দেখতে হবে, যে বাচ্চার ওদিকে মানে ওই বিষয়টার প্রতি মনোযোগ আছে কিনা, তার অ্যাটিটিউডটা কীরকম, তার ক্যাপাসিটি কী রকম আর কি। ক্লাস 3 এর বাচ্চাকে ক্লাস 6 এর বিষয় পড়াবো না নিশ্চয়ই, ক্লাস 6 এর বাচ্চাকে ক্লাস 10 এর বিষয় পড়াবো না নিশ্চয়ই। তার মানে কি তার ইন্টারেস্ট বলো, তার অ্যাপটিটিউড, তার ক্যাপাসিটি, তার ডিফিকাল্টি লেভেল কতদূর সে বুঝতে পারে, সেই বিষয়গুলোর উপর তার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বা বাচ্চার এজ, মেন্টাল এজ, এগুলোকে বিচার করতে হয়। এগুলো কিসের মধ্যে পড়ছে, সাইকোলজি বিষয়টার মধ্যে পড়ছে। তারপর ধরো তাকে সেন্টেন্সের স্ট্রাকচার শেখালে, সেগুলোকে কি করলে না অ্যারেঞ্জ করলে, এক্সপ্লেন করলে লজিক্যালি। তার মানে সাইকোলজিক্যাল থেকে লজিক্যালের দিকে যাচ্ছ। ওকে, আচ্ছা, এখানে অনেকের মনে হতে পারে অ্যানালিসিস টু সিনথেসিস একটা বিষয় আর হোল টু পার্ট, এই দুটো গুলিয়ে যেতে পারে। আমি একটু ক্লিয়ার করছি, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের ক্লিয়ার হবে। হোল টু পার্ট বিষয়টা কি বললাম না, ওভারঅল একটা বিষয়ের আগে মিনিং বা যেটা বোঝাতে চাইছো কনসেপ্ট, সেটা দিলে তারপর পার্ট বাই পার্ট, ওই একটা কবিতার রেসপেক্টে বললাম, ওভারঅল একটা মিনিং দেওয়ার পর স্ট্যান্জা বাই স্ট্যান্জা তুমি বাচ্চাকে বোঝালে, বাচ্চাদের বোঝালে। অ্যানালিসিস আর সিনথেসিসের যদি একটা মিনিং দিই বা এক্সাম্পল দিই আর কি, তুমি বাচ্চাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার পড়াবে, সেন্টেন্সের স্ট্রাকচার পড়াবে, বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার জুড়ে তো ওভারঅল সেন্টেন্স সম্পর্কে তার ধারণা আসবে। কিন্তু তার আগে কি করবে, তুমি তাকে টেন্স পড়াবে। তার মানে আলাদা করে তুমি টেন্সে ভাগ করে নিলে। ওকে, এইবারে ওটার বেসিসে ওটাকে কাজে লাগিয়ে তুমি সেন্টেন্স পড়াচ্ছ, সেন্টেন্সের স্ট্রাকচার পড়াচ্ছ, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছ। এইটা হচ্ছে অ্যানালিসিস টু সিনথেসিস। আশা করছি এবার ক্লিয়ার। তাহলে এগুলো গেল আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইউনিভার্সালি যেটার অ্যাকসেপ্টেন্স রয়েছে। নেক্সট, এবার একটা বিষয় আসছি আমরা, দ্য প্রিন্সিপালস অফ সিএলটি প্যারাডিম। সিএলটি প্যারাডিম মানে কি, সিএলটি বিষয়টা কি, ফুল ফর্ম যদি জিজ্ঞাসা করা হয় না, কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং।
কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং, কমিউনিকেট করা হবে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে কমিউনিকেশনটা খুব দরকার। তাহলে সিএলটির ফুল ফর্ম বললাম কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং। তো এই কারণে এটার জন্য কি করতে হবে, তার কিছু প্রিন্সিপালস রয়েছে। দেখো এটার ক্ষেত্রে, এই কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে একজন টিচার কিসের ভূমিকা পালন করেন বলো তো? একজন অ্যাডভাইজারের ভূমিকা পালন করেন, একজন নির্দেশক, বা আমরা আরও বেশি ভালো করে বলতে পারি একজন ফ্যাসিলিটেটার, একজন পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। এটা হচ্ছে একজন টিচারের রোল বলতে পারি সিএলটির ক্ষেত্রে। ওকে, মানে এক্ষেত্রে কি হয়, কমিউনিকেশনের ওপর জোর দেওয়া হয়। যে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাইছে বাচ্চা, বা যেটাকে আমরা বলতে পারি টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেটার মাধ্যমে যাতে বাচ্চা কমিউনিকেট করে সেটার ওপর এমফাসাইজ করা হয়, জোর দেওয়া হয়। প্রথমত, নো হোয়াট ইউ আর ডুইং, তুমি কি করতে চাইছো সেটা তুমি জানো। সিএলটির ক্ষেত্রে যখন তুমি ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছ, কমিউনিকেশনের উপর জোর দেওয়া হয় বললাম। তাহলে প্রথমেই বলছি প্রিন্সিপাল, যেটা 5টা প্রিন্সিপাল আসে, ওকে, মানে আছে, এবং প্রশ্নও আসে কীরকম, যে কোনটা সিএলটির প্রিন্সিপাল নয়, এরকমও প্রশ্ন আসতে পারে। তো আমরা একটু বুঝি, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা খেয়াল থাকবে আর কি। তো নো হোয়াট ইউ আর ডুইং, এটা বোঝাতে চাইছে কি না, মিনিংফুলনেস। তুমি যেটা শিখতে চাইছো সেটা আদৌ অর্থবহ তো, এবং এটা কতটা অথেন্টিক, রিয়েল পয়েন্ট অফ ভিউ থেকে, মানে বাস্তবিক যে প্রাসঙ্গিকতা, সেটার পয়েন্ট অফ ভিউ থেকে এই ল্যাঙ্গুয়েজটা, এই টার্গেট ল্যাঙ্গুয়েজটা কতটা অথেন্টিক সেটা তোমাকে দেখতে হবে। কেমন? এটাই হচ্ছে তোমার নো হোয়াট ইউ আর ডুইং। অথেন্টিক ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল কনটেক্সট শুড বি ইন্ট্রোডিউসড ইন দ্য লেসন বলতে পারি, ক্লাস বলতে পারি। ওকে, এবারে নেক্সট হচ্ছে দ্য হোল ইজ মোর দ্যান দ্য সাম অফ দ্য পার্টস। 2 নম্বর হচ্ছে, 1 নম্বরই দেখলাম আমরা, এবারে 2 নম্বর হচ্ছে দ্য হোল ইজ মোর দ্যান দ্য সাম অফ দ্য পার্টস। আমরা ধরো একটা ঘড়ি টেবিলে আছে, ওটা তুমি ব্যবহার করছো, তাহলে ওর প্রাসঙ্গিকতা আছে। কিন্তু ঘড়ির প্রত্যেকটা পার্টকে তুমি খুলে দিলে, ঘড়ির যে বেল্ট বলো, ওর যে ডায়াল বলো, কাঁটাগুলো, বা বিভিন্ন কিছু যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন যে পার্টসগুলো, সেগুলো তুমি খুলে রেখে দিলে, তোমার টেবিলের উপরে কিন্তু পুরো ঘড়িটাই আছে, কিন্তু পার্ট পার্ট আকারে। কোনটা বেশি কার্যকরী? যেটা হোল ছিল। তো সিএলটিতে সেটাই বলছে যে দ্য হোল ইজ মোর, ওভারঅল যেটা, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য বা অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ কার অপেক্ষা, দ্যান দ্য সাম অফ দ্য পার্টস। বিভিন্ন যে তার পার্টসগুলো, অংশগুলো আছে, তার সাম অপেক্ষা ওভারঅল যে বিষয়টা, সেটা অনেক বেশি অর্থবহ। কেন না, ল্যাঙ্গুয়েজ কি ডাইনামিক, ডেভেলপিং। অ্যাকচুয়ালি এই যে টার্মটা দ্য হোল ইজ মোর দ্যান দ্য সাম অফ দ্য পার্টস, এটা অ্যারিস্টটলের একটা ফ্রেজ। মানে পুরো বিষয় সম্পর্কে যদি নলেজ থাকে, তাহলে কি হয় না, লিঙ্ক করতে সুবিধে হয়, তারপর তুমি পার্ট বাই পার্ট পড়ো না। ওকে, ওটাই এখানে বলা আছে। আগে পুরো বিষয়টা সম্পর্কে একটা ওভারঅল নলেজ থাকুক, তারপর ইন ডিটেল যাও। তাহলে আশা করছি তোমাদের এটা খেয়াল থাকবে। ওই ঘড়ির এক্সাম্পল দিলাম যাতে তোমাদের মনে থাকে টার্মটা, যে হোল ইজ মোর দ্যান দ্য সাম অফ দ্য পার্টস। নেক্সট আসছি আমরা লার্নিং বাই দ্য প্রসেস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ফর্মস। অবশ্যই তুমি কিভাবে পড়াবে সেটা তো বেশি ইম্পর্টেন্ট। সেটার গঠন যাই হোক না কেন, তুমি যেটা পড়াচ্ছ তার স্ট্রাকচার বলো, তার গঠন বলো, যাই হোক না কেন, তুমি যেটা পড়াচ্ছ সেটা কিভাবে পড়াবে, ওই জন্যই তো পেডাগজি আর কি, কিভাবে পড়াবে সেটা ম্যাটার করে। পড়াচ্ছে সবাই একই জিনিস, যে কোনো টিচার। তোমরা একটা বিষয়ের উপর অনেক ক্লাস খুঁজে পাবে, ইউটিউবেই বলো বা বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু কিভাবে পড়াচ্ছে সেটা ম্যাটার করে, অ্যাপ্রোচটা কি সেটা ম্যাটার করে।
তো দ্য প্রসেস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ফর্মস। প্রসেসটা কিন্তু ফর্মের মতোই ইম্পর্টেন্ট। ওকে, এটাই বলেছে, দ্য প্রসেস ইজ অ্যাজ ইম্পর্টেন্ট। প্রসেস যে ইম্পর্টেন্ট নয় এটা বলতে পারি না, ইম্পর্টেন্ট। নেক্সট বলেছে টু লার্ন ইট, ডু ইট। কি বলা হয় তোমাদেরকে? জেনারেল একটা কনসেপ্ট কি না, কোনো একটা কাজ যদি তুমি শিখতে চাও ওই কাজটা করো, তাহলে টু লার্ন ইট, ডু ইট। ওকে, মানে কমিউনিকেট, ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছো তুমি কমিউনিকেট করো, কথা বলো ওই ল্যাঙ্গুয়েজে। ইংলিশ শিখতে চাইছো, ইংলিশে স্পোকেন ইংলিশে তুমি দক্ষ হতে চাইছো, তাহলে তুমি তোমার যেখানে থাকো সেখানকার মানুষজনের সাথে ওই ভাষায় কথা বলো। ভাঙা ভাঙা হোক, ঠিকঠাক না হোক, তুমি আগে চেষ্টা করো, কাজটা করো, তবেই তো দক্ষ হবে, তাই না? তো টু লার্ন ইট, ডু ইট। নেক্সট, মিস্টেকস আর নট অলওয়েজ মিস্টেক। মানে আমরা বলি না যে ভুল করেছে মানে ওটা ভুলই, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু ওটা নয়। কারণ সে যখন কাজ করছে ভুল হবে, ভুল হচ্ছে মানে সে কাজ করছে, তাহলে ওই ভুল থেকে সে শিখছে। তাহলে মিস্টেককে শুধুমাত্র মিস্টেক বলে আমরা গ্র্যান্ট করতে পারি না, কারণ তার মাধ্যমে বাচ্চা শেখে। ওকে, তো এইগুলো হচ্ছে 5টা প্রিন্সিপাল। আবার বলছি, প্রথমত বললাম নো হোয়াট ইউ আর ডুইং, তুমি আগে বোঝো যে তুমি কি শিখতে চাইছো বা কি করছো। নেক্সট, দ্য হোল ইজ মোর দ্যান দ্য সাম অফ দ্য পার্টস। ওভারঅল বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট যোগফলের থেকে। নেক্সট, দ্য প্রসেস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ফর্মস। গঠন যেমন ইম্পর্টেন্ট সেরকমই ইম্পর্টেন্ট কি না প্রসেস, কীভাবে পড়া হচ্ছে বা কীভাবে কাজটা হচ্ছে। নেক্সট, টু লার্ন ইট, ডু ইট। কাজটা শেখার জন্য করো কাজটা। মিস্টেকস আর নট অলওয়েজ মিস্টেকস। যে মিস্টেকগুলো সেটা কিন্তু সর্বদা শুধুমাত্র মিস্টেক নয়, কারণ তার মাধ্যমে বাচ্চা শেখে। ওকে, ক্লিয়ার আশা করছি। চলো নেক্সট, এবারে কিছু প্রশ্ন আছে, দেখো। প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং আর অ্যাডপ্টেড ফর্ম। ল্যাঙ্গুয়েজ টিচিং এর প্রিন্সিপালগুলো কোথা থেকে অ্যাডপ্ট করা হয়? লিঙ্গুইস্টিক্স থেকে না সাইকোলজি থেকে, নাকি বোথ লিঙ্গুইস্টিক অ্যান্ড সাইকোলজি, নাকি নাইদার? কোনোটা থেকেই নয়, নাইদার নয়। লিঙ্গুইস্টিক মানে কি? ভাষাতত্ত্ব, ভাষাবিদ্যা আর কি, ভাষা জ্ঞান। সাইকোলজি মানে মনস্তত্ত্ববিদ্যা। কোথা থেকে নেওয়া হয় প্রিন্সিপালটা? দুটোই তো কাজে লাগে, তাই না? বাচ্চাকে বুঝতে হবে, সাইকোলজি তো থাকছেই, আর ভাষার কথা রয়েছে, তার মানে লিঙ্গুইস্টিক তো থাকবেই। তাহলে বোথ, অপশন 3 হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট, আ টিচার এনগেজেস হার লার্নার্স ইন আ ফান অ্যাক্টিভিটি বিফোর বিগিনিং আ নিউ লেসন। একজন টিচার কী করলেন? কোনো একটা নতুন ক্লাস শুরুর আগে বাচ্চাদেরকে খুব মজাদার একটা অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করলেন। তাহলে এই যে অ্যাক্টিভিটিটা উনি করাচ্ছেন তার পারপাসটা কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস অ্যাক্টিভিটি? প্রথমেই বলছে ডিসিপ্লিন দ্য লার্নার বিফোর দ্য লেসন। ক্লাস বা লেসনটা শুরুর আগে বাচ্চাদেরকে ডিসিপ্লিনড করা, শৃঙ্খলাবদ্ধ করা, নাকি ডাইভার্ট দ্য অ্যাটেনশন ফ্রম অফ দ্য লার্নার্স, বাচ্চাদের যে শিক্ষার্থীদের যে অ্যাটেনশন সেটাকে ডাইভার্ট করে দেওয়া, নাকি রিডিউস দ্য ওয়ার্কলোড অফ দ্য টিচার, নিজের যে কাজের প্রেশার সেটা কমাতে চেয়েছে সেজন্য অ্যাক্টিভিটি করাচ্ছে, তাই কি? নাকি মোটিভেট অ্যান্ড এনার্জাইজ দ্য লার্নার্স, বাচ্চাদেরকে মোটিভেটেড রাখতে চাইছে, প্রেরণা তাদের মধ্যে রাখতে চাইছে এবং তাদেরকে এনার্জাইজ করতে চাইছে। কি হবে? তাহলে এটা অবশ্যই অপশন 4 হবে কারেক্ট আনসার। ওকে, ডিসিপ্লিন ফান অ্যাক্টিভিটি বলেছে না, ডিসিপ্লিন আসছে কোত্থেকে? আর ডাইভার্ট তো হবেই না, নেগেটিভ ওয়ার্ড নেওয়াই যাবে না। রিডিউস, টিচারের ওয়ার্ড লোড কমানোর জন্য অ্যাক্টিভিটি দেয়, এই বিষয়টা কিন্তু নয়, একদমই না। ওকে, অপশন 4। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সিএলটি প্রিন্সিপাল, মানে কমিউনিকেটিভ যে ল্যাঙ্গুয়েজ টিচিং তার প্রিন্সিপাল কোনটা? টু লার্ন ইট ইজ টু ডু ইট, নাকি রিপিটেশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি? ওই যে বললাম লাইন তুলে প্রশ্ন আসে। ওকে, ডিডাক্টিভ মেথড শুড বি ফলোড, নাকি মিস্টেক শুড নট বি টলারেটেড, মিস্টেক কি টলারেট করা যাবে না, নাকি কোনটা? প্রিন্সিপাল ইয়েস বলেছে, রাইট আনসার হবে অপশন 1, টু লার্ন ইট ইজ টু ডু ইট। কাজটা শেখার জন্য কাজটা করো, বাকিগুলো হবে না, ভুল। মিস্টেককে তো অবশ্যই মানে টলারেট করতে হবে, কারণ তার মাধ্যমে শিখছে, বাচ্চারা শিখছে বলে কাজটা করছে বলে তবেই ভুল হচ্ছে, কাজ না করলে ভুল হতো না। চলো, মিস্টেকস আর আ পার্ট অফ লার্নিং,
অবশ্যই মিস্টেক্স হচ্ছে শেখার একটা অংশ। দিস ইজ সাপোর্টেড বাই, এটা কোথায় সাপোর্ট করা হয়? জিটিএম মানে গ্রামার ট্রান্সলেশন মেথড, নাকি ডিরেক্ট মেথড, নাকি টোটাল ফিজিক্যাল রেসপন্স যেটা আগের দিনের ক্লাসে পড়েছিলাম, নাকি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড? যারা আগের ক্লাস দেখোনি আগের ক্লাস দেখে নিও, কেমন প্লেলিস্ট করা আছে, ওখানে তোমরা থাম্বনেল দেখে চিনতে পেরে যাবে ইংলিশ পেডাগজি। কি হবে এটার আনসার? এক্ষুনি বললাম অপশন 4 কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড। ওকে, মিস্টেক্স হচ্ছে লার্নিংয়ের একটা পার্ট। চলো নেক্সট। ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বিগিন উইথ, ল্যাঙ্গুয়েজ টিচিং কিসের মাধ্যমে শুরু হবে? লিসেনিং, স্পিকিং, মানে অপশন আলাদা আছে, লিসেনিং নাকি স্পিকিং নাকি বোথ নাকি গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন? কমিউনিকেট করবে, বাচ্চা শুনবে বলবে, তার ফলেই তো কমিউনিকেট করবে না। ভাষা শিখবে কি করে? কমিউনিকেট করতে হবে, শুনতে হবে, বলতে হবে। তাহলে অবশ্যই বোথ, মানে অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস বোথ এর মাধ্যমে শুরু হবে, কেমন? নেক্সট, ম্যারি আ ইয়াং টিচার বিলিভস ইন পার্সোনালাইজড লার্নিং। ম্যারি বিলিভ করে ব্যক্তিগত শিক্ষণের উপর, বিকজ শি থিঙ্কস দ্যাট। তাহলে ম্যারি কেন মনে করে যে পার্সোনালাইজড যে লার্নিং সেটা দরকার? কেন? অপশন 1 বলেছে অল লার্নার্স মাস্ট লার্ন অন দেয়ার ওন, প্রত্যেক বাচ্চা নিজে নিজে শেখা উচিত। নেক্সট বলছে চিলড্রেন মাস্ট এনজয় দেয়ার লার্নিং, বাচ্চারা জয়ফুল লার্নিং করবে, আনন্দের মাধ্যমে শিখবে। নেক্সট বলছে এভরি পার্সন মাস্ট বি এক্সপোজড টু লার্নিং, বাচ্চারা লার্নিংয়ের প্রতি তাকে অনেক বেশি এক্সপোজ করতে হবে। নাকি এভরি লার্নার ইজ ইউনিক অ্যান্ড নিডস টু বি গিভেন আ চান্স টু ডেভেলপ দ্য বেস্ট অফ দেয়ার এবিলিটি, প্রত্যেকটা শিক্ষার্থী ইউনিক, অনন্য, এবং প্রত্যেকেরই তাদের যে দক্ষতা বা সক্ষমতাগুলো সেগুলোকে এক্সপ্লোর করতে দেওয়ার বা বিকাশ করতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আর 3 নম্বরে বললাম এভরি পার্সন মাস্ট বি এক্সপোজ টু লার্নিং, মানে শেখার জন্য আর কি তাকে এক্সপোজ মানে প্রকাশ করা আর কি। শেখার জন্য তার দ্বার উন্মুক্ত করে দেওয়া, কোনটা হবে? অপশন 4 পার্সোনালাইজ লার্নিং বলতে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের শেখার উপর গুরুত্ব দেওয়া দরকার, এটা বোঝানো হয়েছে যে প্রত্যেকটা বাচ্চাই কি ইউনিক, এবং তাদের যে সক্ষমতা প্রত্যেকটা মানুষের মধ্যেই গুণাবলী রয়েছে, সেই গুণাবলীর একদম ভালো বেস্ট যে দিকটা সেটা যাতে বহিঃপ্রকাশ ঘটতে পারে সেজন্য তাকে সুযোগ দেওয়া উচিত, তার সুযোগটা দেওয়া দরকার, প্রয়োজন। তো অপশন 4 কারেক্ট আনসার। নেক্সট, emphasis on oral practice or ear training in language teaching is due to the influence of, জোর দেওয়া হয় কিসের উপর? ওরাল প্র্যাকটিস, মৌখিক প্র্যাকটিসের উপর জোর দেওয়া হয়, বা ইয়ার ট্রেনিং মানে শোনার উপর জোর দেওয়া হয়। ইন ল্যাঙ্গুয়েজ টিচিং কেন দেওয়া হয়? কিসের ইনফ্লুয়েন্সের জন্য? ফোনেটিক্স শব্দ সংক্রান্ত, নাকি প্যারাগমেটিক্স, নাকি সোশিওলজি, না এরর অ্যানালিসিস? প্যারাগমেটিক্স হচ্ছে তোমার লিঙ্গুইস্টিক্সের ব্রাঞ্চ, যেখানে ল্যাঙ্গুয়েজ স্টাডি করা হয়। কিন্তু এখানে পার্টিকুলারলি বলেছে ওরাল প্র্যাকটিস এবং ইয়ার ট্রেনিং, এর সাথে কি রিলেটেড? সাউন্ড রিলেটেড। তাহলে কিসের উপর জোর দেওয়া হচ্ছে? ওরাল প্র্যাকটিস ইয়ার ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে। কেন? না এটা কার প্রভাব রয়েছে? অবশ্যই ফোনেটিক্স, আমি বলেছি না সাউন্ড, ফোনোলজি সাউন্ডের সাথে রিলেটেড, তো ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ ফোনেটিক্স। ওকে, চলো নেক্সট। ওয়াইল লার্নিং ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংরেজি যখন একটা দ্বিতীয় ভাষা হিসেবে শেখা হবে সেখানে কি হয়? 4টে অপশন কি বলেছে? প্রথম অপশন বলেছে দেয়ার ইজ নো রোল অফ মাদার টাং ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ টু, দ্বিতীয় ভাষা শেখার জন্য মাদার টাংয়ের কোনো ভূমিকা নেই, নাকি দ্য মাদার টাং শুড নট বি ইউজড বাই দ্য লার্নার্স,
এটাতেও বলেছে মাদার টাং বাচ্চারা ইউজ করতে পারবে না, নাকি দ্য ইউজ অফ মাদার টাং উইল ফ্যাসিলিটেট লার্নিং, মানে শেখার জন্য একটা এরিয়া ওপেন করে দেবে আর কি। দ্য ইউজ অফ মাদার টাং উইল ক্রিয়েট ইন্টারফেয়ারেন্স, মানে ওই যে দ্বিতীয় ভাষা শিখছো সেই শেখাতে তোমার বাধা দেবে, ইন্টারফেয়ার করবে। কি হবে? এটা তুমি যদি আনসার নাও জানো কি করবে বলো তো? তিনটে সেন্টেন্স যদি একই রকমের মিনিং বহন করে তাহলে আরেকটা সেন্টেন্সই তোমার আনসার হয়ে যাবে। কি হবে আনসার? অপশন 3, দ্য ইউজ অফ মাদার টাং উইল ফ্যাসিলিটেট লার্নিং। ভাষা পড়ে বুঝতে হবে কি জানতে চেয়েছে। যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে না, কি করতে হবে বলবো না, মাদার টাং তোমার হেল্প করতে পারে, তোমার লার্নিংটাকে ত্বরান্বিত করতে পারে। তবে ওই যে বললাম লিমিটেশনস কিছু আছে, যে শুধুমাত্র মাদার টাঙ্গে যদি আমি সীমাবদ্ধ রেখে দিই তাহলে বাচ্চার যে লার্নিংটা সেটা অনেক বেশি লিমিটেড হয়ে যাবে। ওকে, তো সেদিকটা একটু খেয়াল রাখতে হবে, সেটা যেন না হয়। মাদার টাং ইউজ করলে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, তার যে ফাউন্ডেশনাল স্কিল সেগুলো সে ভালোভাবে বুঝবে। কেমন? রিডিং মানে LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এগুলো সে ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তবে অবশ্যই জোর দিতে হবে ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের উপরই। নেক্সট, ইন হিয়ারিং অফ ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইন লার্নিং অফ ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশকে দ্বিতীয় ভাষা শেখার সময় কমিটিং অ্যান এরর, ভুল করা মানে কি বোঝাচ্ছে? চারটে অপশন। ভুল করা মানে কি বোঝাচ্ছে? একটা প্রবলেম, নাকি একটা হিন্ড্রেন্স দ্যাট হ্যাম্পার্স লার্নিং? হিন্ড্রেন্স বলতে বাধা, যেটা তুমি সায়েন্সে পড়েছো হিন্ড্রেন্স। তো শেখার একটা বাধা ভুল করা, নাকি ইন্ডিকেটর অফ লার্নিং মানে বাচ্চা শিখছে সেটাই ইন্ডিকেট করছে, নাকি আবার বলছে প্রথম অপশনটা যে প্রবলেম দ্যাট নিডস টু বি রেকটিফাইড ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ সেটাকে রেকটিফাই করতে হবে, ভুলটাকে শুধরে দিতে হবে। এই কোয়েশ্চেনটার সাথে প্রথমটার তো কোনো মানে দাঁড়ায় না, না? আর তাছাড়াও এখানে বলেছে প্রবলেম, প্রবলেম বলে তো নয়, ভুল করা মানে সেটাকে আমরা প্রবলেম বলে কনসিডার করতে পারি না। বাচ্চা শিখছে মানে ভুল করছে, সে তো শিখছে, তাই না? তাহলে কি হবে? অপশন 2 হবে কারেক্ট আনসার, অ্যান ইন্ডিকেটর অফ লার্নিং। কেমন? নেক্সট, ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইউজ অফ মাদার টাং ইজ, ভাষা শেখার ক্ষেত্রে মাতৃভাষার ব্যবহার কি? নট অ্যালাউড ইন এনি সিচুয়েশন, যাই পরিস্থিতি হোক না কেন তুমি মাতৃভাষা ব্যবহার করবে না, এটা বলেছে। নাকি অ্যালাউড বাট রেস্ট্রিক্টেড, অ্যালাউড করবে কিন্তু রেস্ট্রিকশন দিয়ে রাখবে, কিছু রেস্ট্রিকশনস, মানে সব ক্ষেত্রে অ্যালাউ নয়। নেক্সট বলেছে অ্যালাউড অ্যাজ দ্য অনলি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে শুধুমাত্র মাতৃভাষায় ব্যবহার করে শেখাবে। আর লাস্ট অপশন বলেছে স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন অল সিচুয়েশনস, মানে কখনোই আর কি ইউজ করবে না, এক আর চার একই মিনিং বলছে। কি হবে জানতে চেয়েছে? ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইউজ অফ মাদার টাং ইজ, অপশন 2। ওই যে বললাম অ্যালাউ করব বাট সব ক্ষেত্রে নয়, মানে শুধুমাত্র যে মাদার টাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখাবো তা কিন্তু নয়। তাহলে বাচ্চার শেখাটা কি হয়ে যাবে? লিমিটেড হয়ে যাবে। তার মানে রেস্ট্রিক্ট করে দেবো যে এই অবধি ঠিক আছে, এর বেশি আমি মাদার টাং ইউজ করবো না। ওকে, চল। B.F. Skinner claimed that language is learned through, ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখে বাচ্চারা, স্কিনার বলেছে। আমি আজকেও বলেছি, আগের ক্লাসেও বলেছিলাম। কি বলেছে স্কিনার? রিপিটেশন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন, মানে রিপিট করা, বারংবার ব্যবহার করা, রিপিট করা, নাকি অ্যাপ্রক্সিমেট করা, নাকি রিইনফোর্সমেন্ট অ্যান্ড ইমিটেশন, অনুকরণ বা উদ্দীপকের ব্যবহার, নাকি ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস ড্রিল করা, নাকি ইমার্শন অ্যান্ড এমপ্লয়মেন্ট। B.F. স্কিনার মানে হচ্ছে, ওনার নাম পুরো নাম বারহাস ফ্রেডরিক স্কিনার।
বাচ্চারা কীভাবে শেখে? স্কিনার বলেছে বাচ্চারা ইমিটেশন করে, ইমিটেশন ওয়ার্ড খেয়াল রাখলেই হবে, ব্যাস। ওটা কোথায় দেখতে পাচ্ছ? অপশন 2, ওটাই কারেক্ট আনসার। বাচ্চারা ইমিটেশন, নকল করে শেখে, বড়োদেরকে বলো বা ক্লাসে যিনি পড়াচ্ছেন টিচারকে দেখে আর কি শেখে, কেমন? আচ্ছা, এইটা অনেক সময় এইভাবে অপশন থাকতে পারে, রিইনফোর্সমেন্ট, বাচ্চাদেরকে ইনফোর্স করা মানে তাদেরকে উদ্দীপনা দেওয়া যে ভালো হচ্ছে, আরও ভালো হবে, এইটা আর কি। এবং এনগেজমেন্ট, এই ইমিটেশন না থেকে এনগেজমেন্ট, তাদেরকে ইনভলভ রাখা, অ্যাক্টিভ রাখা, এর মাধ্যমেও হতে পারে। এই অপশনটাও থাকে পরীক্ষায়, খেয়াল রাখবে। হ্যাঁ, চলো। আচ্ছা, নয়েজ ইন দ্য ক্লাসরুম ইন্ডিকেটস, একটা ক্লাসে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে, তার মানে কি? নয়েজ ইন দ্য ক্লাসরুম কি ইন্ডিকেট করছে? যে ইনকম্পিটেন্স অফ দ্য টিচার, মানে টিচারের অদক্ষতা, নাকি ইনডিসিপ্লিন নেচার অফ স্টুডেন্টস, বাচ্চাদের বিশৃঙ্খলা, নাকি ডিসইন্টারেস্ট অফ লার্নার্স, বাচ্চারা ইন্টারেস্ট নয় ক্লাসের প্রতি সেই জন্য তারা চেঁচাচ্ছে, নাকি কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস অফ দ্য লার্নার্স, বাচ্চারা নিজেরাই শিখছে, নির্মিতিবাদ বলেছিলাম না, নিজেরাই জ্ঞানটা গঠন করছে, নলেজটা বিল্ড করছে। নয়েজ মানে কি? বাচ্চারা যখনই অ্যাক্টিভ আছে তখনই নয়েজ হচ্ছে, তারা কথা বলছে, সেটাই নয়েজের আকারে তোমার কাছে শোনা যাচ্ছে। তার মানে কি তারা নিজেরাই নিজেদের জ্ঞানটা তৈরি করছে, কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস রয়েছে লার্নার্সদের। ওকে, নেক্সট, ইমিডিয়েট কারেকশন অফ এরর ইজ এনকারেজড ইন, কোন ক্ষেত্রে ইমিডিয়েট কারেকশনকে এনকারেজ করা হয়? না হলে বাচ্চারা যদি কারেকশন না করে দাও, যখনই ভুল করছে তাহলে সেই ভুলটা রিপিট করতে থাকবে। কোন ক্ষেত্রে? কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, নাকি ট্রান্সলেশন মেথড, নাকি কমিউনিটি বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং, নাকি প্রজেক্ট বেসড মেথডস, কি হবে? এটা প্রাইমারি টেট 2022-এর এক্সামে এসেছিল ওয়েস্ট বেঙ্গলের। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, যখন কমিউনিকেশন করছে সেই সময় যদি বাচ্চার যখন ভুল করছে তাকে শুধরে দাও। তুমি বললে আগে বাচ্চাকে কমিউনিকেট করতে দিই, তারপর ক্লাস শেষ হলে বাচ্চাকে শুধরে দেবো, তাহলে তো সে ভুলেই গেছে তখন কি বলেছিল। যখন ভুল করছে ইমিডিয়েট কারেকশন করে দাও। ওকে, তাহলে কোন অ্যাপ্রোচে? না কমিউনিকেটিভ অ্যাপ্রোচে। ক্লিয়ার? ওই রিলেটেডই এখানে একটা ডেটা লেখা আছে যে দিস অ্যাপ্রোচ ফোকাসেস অন রিয়েল লাইফ কমিউনিকেশন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেটিভ কম্পিটেন্স, মানে এই যে অ্যাপ্রোচটা সেটা কিসের উপর জোর দেয় বা ফোকাস করে, সেটা হচ্ছে না রিয়েল লাইফ কমিউনিকেশন, বাস্তব জীবনে যে কমিউনিকেট করা তার উপর জোর দিচ্ছে, এবং দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেটিভ কম্পিটেন্স, বাচ্চাদের যাতে ওই কমিউনিকেট করার উপর তারা দক্ষ হতে পারে তার উপর জোর দিচ্ছে। ক্লিয়ার? নেক্সট, শর্মিষ্ঠা, আ টিচার অফ ভেরি ইয়াং স্টুডেন্টস, একজন টিচার ইনসিস্টস অন হ্যান্ড রাইটিং, বাচ্চাদেরকে হাতের লেখার উপর জোর দিতে বলছে, তাহলে তিনি বাচ্চাদের মধ্যে কোন স্কিলটা ডেভেলপ করার সাহায্য করছেন? কগনিটিভ, অ্যাফেক্টিভ, মোটর, নাকি নান? উনি বাচ্চাদেরকে মোটর স্কিল, লেখার কাজ, তার মানে মোটর, কগনিটিভ মানে কি বৌদ্ধিক হতো, অ্যাফেক্টিভ মানে ইমোশনসের সাথে রিলেটেড, তাহলে কি হবে এটা? মোটর স্কিলস। ওকে, সঞ্চালনমূলক যে দক্ষতা। নেক্সট, আচ্ছা, অ্যান এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার কি করেন? An effective language teacher will make children learn all the answers to the questions given in the textbook. একজন মানে সত্যিকারের শেখান যে টিচার, তিনি কি করেন? পাঠ্য বইতে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর প্রত্যেকটার আনসার সে যাতে দিতে পারে সেইভাবে তৈরি করেন, নাকি উইল ইউজ দ্য টেক্সট বুক অ্যাজ ওয়েল অ্যাজ আদার মেটেরিয়াল অ্যাজ রিসোর্স ফর টিচিং, মানে টেক্সট বুক ছাড়াও আরও যে রিসোর্সগুলো আছে সেগুলোকে উনি শেখার বা শিক্ষণের একটা উপাদান হিসেবে ব্যবহার করেন, নাকি উইল প্রিপেয়ার কোয়েশ্চেন পেপার ইউজিং কোয়েশ্চেন্স গিভেন ইন দ্য টেক্সট বুক, মানে বইতে যেটুকু কোয়েশ্চেন আছে ওগুলোকে নিয়ে উনি কোয়েশ্চেন পেপার তৈরি করেন, নাকি উইল রিলাই এন্টায়ারলি অন দ্য প্রেসক্রাইবড বুক, মানে যে বইটা উনি প্রেসক্রাইব করেছেন বা প্রেসক্রাইব করা আছে তার উপরেই
কমপ্লিটলি উনি ওটার উপর ভরসা করেন, রিলাই করেন, কি হবে? এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার। কি হবে? অবশ্যই অপশন 2, মানে টেক্সট বুক ছাড়াও আরও যে মেটেরিয়ালসগুলো আছে, রিসোর্সগুলো আছে, সেগুলোকে শেখানোর অঙ্গ হিসেবে ব্যবহার করা। টিএলএম হতে পারে, আরও অনেক কিছু বিষয় থাকে, যেমন টিএলএম তো একটা রয়েছে, বই থাকছে, অ্যাডিশনাল কিছু বই, কিছু গল্পের বই হতে পারে, বিভিন্ন কিছু স্কিল ডেভেলপ করা যেতে পারে তার মাধ্যমে, ওটাই আর কি বলা আছে। ওকে, নেক্সট। Which of the following TLM is the most essential for an English teacher to carry to the classroom? এটা এসেছিল প্রাইমারি টেট 2022-এ বোধ হয়, হ্যাঁ। Which of the following TLM is the most essential? একজন ইংলিশ টিচার ক্লাসে কি ক্যারি করবেন? একটা ডিকশনারি ক্যারি করবেন, নাকি একটা চার্ট, নাকি একটা টেক্সট বুক, নাকি মডেল? কি হবে? অবশ্যই একটা টেক্সট বুক। ইংলিশ ক্লাসের কথা বলেছে, একটা বই থাকতে হবে, নাহলে পড়াবেন কোত্থেকে, না? বাচ্চাদের রিডিং পড়তে যদি বলেন, তার যে প্রনাউন্সিয়েশন ঠিক করার কথা বলেন, পড়াবেন কোত্থেকে? একটা পোয়েমের মানে বোঝাতে চান, উনি তো না হয় মুখস্থ করে চলে এলেন, বাচ্চারা, যে বাচ্চার কাছ থেকে যদি কোনো একটা বাচ্চার থেকে উনি যদি টেক্সট বুক নিয়ে নেন, বাচ্চাটা পড়বে কোত্থেকে, না? তো টেক্সট বুক ক্যারি করাটা দরকার। ওকে, অপশান 3। নেক্সট, এবারে আসছি আমরা টিএলএম। টিএলএম সম্পর্কে আমরা আগেও অনেকবার আলোচনা করেছি, আরেকবার দেখে নাও ছোট করে। টিএলএম কি? না, টিএলএম এর ফুল ফর্ম হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল। এটার বিভিন্ন রকম ভাগ আছে, মেনলি বলেছে 3টে ভাগ। কি কি? ভিজুয়াল, মানে দর্শনযোগ্য যে টিচিং এইড, একটা হচ্ছে অডিও বা শ্রবণযোগ্য, আরেকটা অডিও ভিজুয়াল, মানে শ্রবণ দর্শন দুটোই থাকবে। ওকে, আর এক্সট্রা হিসেবে আমি সেদিন বলেছিলাম যে স্বয়ংক্রিয়, মানে যেটা নিজেরাই অপারেট করতে করতে শিখবে, যেমন কম্পিউটার, আবার যেমন অ্যাক্টিভিটি রিলেটেড, যেমন ফিল্ড ট্রিপ, এক্সকারশন, এডুকেশনাল ট্যুর, নিজেরা অ্যাক্টিভ থেকে শিখছে। বাট মেইনলি আমি বলেছি টিএলএম এর মধ্যে এই 3টে। ভিজুয়াল এইডস, চার্টস হতে পারে, টেক্সট বুক হতে পারে, ডাস্টার মানে বোর্ড, চকবোর্ড হতে পারে, ওকে, ব্ল্যাকবোর্ড, চক, এগুলো আর কি। অডিও এইডস, রেডিও, গ্রামোফোন, কেমন? অডিও ভিজুয়াল টেলিভিশন হতে পারে, তোমার ডিভিডি প্লেয়ার হতে পারে। তো এইগুলো হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল। নেক্সট, টেক্সট বুক। টেক্সট বুক কি? একটা বই। সেটা কি হবে? না রিসোর্স হিসেবে কাজ করবে তোমার পড়ার জন্য, কিন্তু খেয়াল রাখবে, ওই যে বলছিলাম একটা প্রশ্ন, যে একজন ইংলিশ টিচার যখন ক্লাসে যাবেন, অ্যাকর্ডিং টু দিস অপশনস উনি টেক্সট বুক ক্যারি করবেন, ডিকশনারি, চার্ট, এগুলো নয়, উনি অবশ্যই একটা টেক্সট বুক ক্যারি করবেন। কিন্তু টেক্সট বুক একমাত্র রিসোর্স নয় যেটা অ্যাভেলেবেল রয়েছে, বাট আমরা কি বলতে পারি? ওয়ান অফ দ্য রিসোর্সেস, ওয়ান অফ দ্য, অনেক রকম রিসোর্স হতে পারে, তার মধ্যে একটা রিসোর্স হচ্ছে তোমার টেক্সট বুক, ওয়ান অফ দ্য রিসোর্সেস। ওকে, তো দেখো, টেক্সট বুক ইজ ওয়ান অফ দ্য রিসোর্সেস অ্যাভেলেবেল ইন দ্য ক্লাসরুম, বাট নট দ্য ওনলি রিসোর্স। ওনলি কিন্তু নয়, নট দ্য ওনলি রিসোর্স। আচ্ছা, টেক্সট বুকে টেকনিক্যাল যে টার্মসগুলো, যে টেকনিক্যাল যে ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। টেক্সট বুক যখন বানানো হয় না, খুব ফ্লেক্সিবল ওয়েতে বানানো হয়, মানে লেখা হয় বাচ্চাদের ক্ষেত্রে, যাতে ওই টেকনিক্যাল টার্মস বা সিস্টেমেটিক যে টার্মসগুলো থাকে ওগুলো না থাকে, বাচ্চারা যাতে ইজিলি বুঝতে পারে। এই যে ল্যাঙ্গুয়েজ শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেমন সহজ সরল ভাষা থাকে। এবারে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে কিছু থিওরির একটু জিস্ট আকারে আমরা দেখব। প্রথমেই স্যাপির-হোর্ব হাইপোথিসিস, যেমন স্কিনারের হাইপোথিসিস আছে, বা স্কিনারের যে তত্ত্ব আছে, বা পিয়াজে-ভাইগৎস্কি, সেই রিলেটেড কিছু বিষয় ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড এখানে মেনশন আছে। কেমন? এক এক করে যাচ্ছি। তো স্যাপির-হোর্ব একজন ব্যক্তি আর কি, উনি এটাই প্রমাণ করেন যে ভাষা একজনের চিন্তার নির্ধারক হিসেবে কাজ করে, বা প্রভাবিত করে আমরা বলতে পারি। স্যাপির-হোর্ব hypothesis posits that language are the determines or influence one's thought. ভাষা একজনের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। অলসো নোন অ্যাজ, এই যে হাইপোথিসিস, এটা অলসো নোন অ্যাজ লিঙ্গুইস্টিক রিলেটিভিটি হাইপোথিসিস, মানে ভাষা সংক্রান্ত একটা হাইপোথিসিস।
লিঙ্গুইস্টিক রিলেটিভিটি হাইপোথিসিস। কি বলে আমি বলছি, এই যে প্রশ্ন আছে, আচ্ছা আমি বলছি এক একটা করে আমি ডেসক্রাইবও করব। দ্য ল্যাঙ্গুয়েজ আ পারসন স্পিক্স ডিটারমাইন্স অর ইনফ্লুয়েন্স হাউ দে থিঙ্ক। একজন ব্যক্তি যে ভাষায় কথা বলেন সেটা নির্ধারণ বা প্রভাবিত করে যে তার চিন্তাধারা কীরকম হবে। কেমন? যে ভাষায় কথা বলবে সেই ধরনের আর কি চিন্তাধারা হবে, এটা তার বিশ্বাস। একজনের ভাষা বা উনি যে ভাষায় কথা বলছেন সেটাই নির্ধারণ করবে তার চিন্তাধারা কীরকম হবে। নেক্সট বলছে, মানে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে প্রথমেরটা, যে ভাষার প্রভাব রয়েছে চিন্তার ওপর, ভাষার প্রভাব আছে চিন্তার ওপর। কেমন? এবারে তারপরে সেকেন্ডলি বলা হচ্ছে হাইপোথিসিসে, দ্য গ্রামাটিক্যাল অ্যান্ড ভার্বাল স্ট্রাকচার অফ আ পার্সনস ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্সেস হাউ দে পারসিভ দ্য ওয়ার্ল্ড। মানে একজন ব্যক্তির যে ভাষার ব্যাকরণগত আর যে মৌখিক কাঠামো সেটা প্রভাবিত করে যে তারা কীভাবে টোটাল ওয়ার্ল্ড, টোটাল বিশ্বকে উপলব্ধি করবে। আবার বলছে, পিপল হু স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস see the world differently based on the language they use to describe it. যারা ধরো বিভিন্ন ভাষায় কথা বলে, মানে মাল্টিলিঙ্গুয়ালিজমের কথা বলা হচ্ছে, একের বেশি ভাষায় কথা বলে, তারা এই টোটাল ওয়ার্ল্ডকে, এই বিশ্বকে বিভিন্নভাবে দেখে, মানে দেখার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যায়। মনোলিঙ্গুয়াল যারা আর কি, মনোলিঙ্গুয়ালিজম যাদের মধ্যে আছে, একটি ভাষায় কথা বলা থেকে তুমি যখন আরও অনেক বেশি জিনিস শিখবে, তোমার এক্সপ্লোরেশনের ক্ষেত্রটা অনেক বেশি বেড়ে যাবে, তাই না? তো বিশ্বকে তুমি একটা অন্য আঙ্গিকে দেখবে, ওটাই বলা হচ্ছে। তো সেই সময় তারা এটা বর্ণনা করতে যে ভাষা ব্যবহার করে তার উপর ভিত্তি করে। ওকে, এটা একটু খেয়াল রাখবে যে পিপল হু স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, এটা ওয়ার্ল্ডকে তারা আরও আলাদাভাবে দেখে, ডিফারেন্টলি দেখে, এবং বিভিন্ন ভাষা সে ব্যবহার করে সেটাকে ব্যাখ্যা করার জন্য। এই হাইপোথিসিস সম্পর্কে কীরকম প্রশ্ন আসে সেটা এখানে আমি রেখেছি, তোমাদের আরও ভালো করে ক্লিয়ার হবে। মানে উনি বলতে চাইছেন যে ভাষার প্রভাব রয়েছে চিন্তার ওপর, যত তুমি ভাষা শিখবে তোমার চিন্তাভাবনার বদল হবে এবং সেইভাবেই তুমি আরও ভালোভাবে সেটাকে ডেসক্রাইব করতে পারবে। ব্যাস, দেখো। আচ্ছা, এটা হচ্ছে তোমার অপশন 2, 3, 4 কি বলেছে? দ্য আইডিয়া দ্যাট ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন্স দ্য ওয়ে উই থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড পারসিভ দ্য ওয়ার্ল্ড রিলেটস টু। ওই যে কথাটা বললাম যে তুমি কিভাবে চিন্তা করবে এবং কিভাবে তুমি ওয়ার্ল্ডকে এর সাথে রিলেট করবে বা বুঝবে, উপলব্ধি করা, পারসিভ মানে উপলব্ধি করা, বোঝা, কিভাবে বুঝে বিশ্বকে তুমি তার সাথে রিলেট করবে, এইটা কার হাইপোথিসিসের সাথে রিলেটেড? কার হাইপোথিসিসের সাথে রিলেটেড? কি হবে? অবশ্যই অপশন 1, দ্য স্যাপির-হোর্ব হাইপোথিসিস। ওকে, দ্য স্যাপির-হোর্ব হাইপোথিসিস। এই ধরনের প্রশ্ন আসবে, এর থেকে জটিল কিছু দেবে না, কনসেপ্টটুকু নিয়ে রাখো। ওকে, এবারে আসছে স্কিনার কি বলেছেন। স্কিনার বলেছেন বাচ্চা কিসের মাধ্যমে শেখে? বাচ্চা ইমিটেশনের মাধ্যমে শেখে, অনুকরণ করে শেখে। অনুকরণ করে কাকে? তার বাবা মা, তার প্যারেন্টস এবং সারাউন্ডিং যে পিপলরা আছেন তাদেরকে অনুকরণ করে বাচ্চা শেখে। স্কিনার সাজেস্টেড দ্যাট আ চাইল্ড ইমিটেটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইটস প্যারেন্টস অর সারাউন্ডিং পিপল। কিছুই নেই এখানে নতুন করে জানার, ওনার ছবি অ্যাটাচ করা আছে। এবারে প্রশ্ন আনসার করো। সরি, Skinner is of the opinion that children often dash in the language acquisition process. মানে বাচ্চারা অ্যাকচুয়ালি ইমিটেট করে অ্যাকোয়ার করার চেষ্টা করে, আয়ত্ত করার চেষ্টা করে। মেইনলি ইমিটেশন ওয়ার্ডটা খেয়াল রাখবে স্কিনারের ক্ষেত্রে। এবং স্কিনার কি বলেছেন, যে কোনো শেখার জন্য মোটিভেশন হচ্ছে ন্যাশনাল, মানে সুপার হাইওয়ে। স্কিনার কি বলেছেন? তোমার রেজাল্টসকে ইগনোর করতে, এটা ইগনোর রেজাল্টস হবে না, ইগনোর অ্যাডাল্টস। মানে বাচ্চার থেকে যারা বড়রা, প্রাপ্তবয়স্কতার সারাউন্ডিংসে যে পিপলরা আছেন তাদের কথা বলা হচ্ছে, যে অ্যাডাল্টসকে ইগনোর করো, নাকি খারাপ ব্যবহার করো, নাকি অ্যাডাল্টসদের কপি করে, নাকি ফেল ব্যাডলি, অসফল হয়ে, কি হবে?
সরি, স্কিনার বলেছেন কপি অ্যাডাল্টস, তার মানে অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। স্কিনার ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট চিলড্রেন অফেন কপি অ্যাডাল্টস ইন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেস। ল্যাঙ্গুয়েজ আয়ত্তকরণের ক্ষেত্রে বাচ্চারা বড়দের কপি করে। ওকে, নেক্সট বলছে স্কিনার পুটস ফরওয়ার্ড দ্য থিওরি দ্যাট চিলড্রেন বেস্ট অ্যাকুয়ার দ্য ল্যাঙ্গুয়েজ থ্রু। বাচ্চারা কিভাবে শেখে, থিওরিতে কি বলছেন স্কিনার? এটা অপশনগুলো এরকম: অ্যাক্টিং স্কিলসের মাধ্যমে শেখে, বাচ্চারা অ্যাক্টিং করে করে শেখে মানে অভিনয়, নাকি ইমিটেট অনুকরণ, প্রম্পটিং মানে যেটাই পাচ্ছে সেটা থেকে সেটাকেই শেখার বিষয় হিসেবে ব্যবহার করে, প্রম্পট হিসেবে ব্যবহার করে নিজের মতো করে আকার দিয়ে শিখছে শেপিংয়ের মাধ্যমে, নাকি রিডিং রাইটিং লেখা পড়া এসবের মাধ্যমে, নাকি এনহ্যান্স স্পিকিং বলার মাধ্যমে। স্কিনারের সাথে বলেছি একটা ওয়ার্ড অবশ্যই খেয়াল রাখবে, দ্যাট ইজ ইমিটেটিং। অপশন 2 হবে কারেক্ট আনসার। ওকে, ইমিটেট করলো। প্রম্পটিং মানে হচ্ছে যেটা শিখছে সেটাকেই, যা পাচ্ছে সেটাকেই শেখার উপকরণ হিসেবে ব্যবহার করছে। বাবা মাকে ইমিটেট করে, বাবা মার প্রম্পট করে, বাবা মাকে প্রম্পট হিসেবে ব্যবহার করে আর কি, ওখান থেকে অনুকরণ করে, বা তাছাড়া সারাউন্ডিংসে যারা আছেন তাদের থেকে বিভিন্নভাবে শেপিং করে নিজেরা শিখছে। ওকে, নেক্সট এবারে আসি পিয়াজে আর ভাইগটস্কি। পিয়াজে আর ভাইগটস্কি কি বলছেন যে প্রথমে পিয়াজে, thought preceded language, a child learned to think first and then from that thought speak, and from that thought speak, SPEEK, হ্যাঁ, বলা মানে আগে চিন্তা আসে। পিয়াজে বলছে চিন্তা হচ্ছে ভাষার পূর্ববর্তী, চিন্তা আগে আসে ভাষা পরে আসে, চিন্তা হচ্ছে ভাষার পূর্ববর্তী। তাহলে বাচ্চা আগে ভাবতে শেখে, চিলড্রেন লার্ন টু থিঙ্ক ফার্স্ট, চিলড্রেন লার্ন টু থিঙ্ক ফার্স্ট অ্যান্ড দেন ফ্রম দ্যাট থট, ওই যে চিন্তা তার ফলে সে কী করে, স্পিক করে, কথা বলে। ওকে, স্পিক বানানটা কি লিখে দিয়েছে, SPEAK। প্রথমে বাচ্চা চিন্তা করে, তারপর সে সেই চিন্তাকে কাজে লাগিয়ে কথা বলে। ল্যাঙ্গুয়েজের কথা বলছি তো, ভাষার কথা বলছি সেজন্য। ভাইগটস্কি কি বলছে, দেখো ভাইগটস্কি বিশ্বাস করতেন যে চিন্তা ভাবনা আর বক্তৃতা এই দুটো কিন্তু পৃথক বিষয়। Vygotsky believed that thought and speech were separate. Okay, intact process মানে অক্ষত প্রক্রিয়া, অটুট প্রক্রিয়া, অক্ষুণ্ণ একটা প্রক্রিয়া, যেটা দ্যাট মার্জড অ্যারাউন্ড দ্য এজ অফ 3, 3 বছর বয়সে এই দুটো বিষয় মার্জ হয়। দুটো কমপ্লিটলি আলাদা বিষয় উনি মনে করেন ভাইগটস্কি, যে চিন্তা আর বক্তৃতা, স্পিচ 3 বছর বয়সে গিয়ে সেই দুটো বিষয় মার্জ করে। ওকে, এই দুটো বিষয় কিন্তু আগে ওনার মতে এই দুটো বিষয় আগে একদমই আলাদা অক্ষত অবস্থায় থাকে, কেউ কারোর সাথে রিলেটেড নয়, 3 বছর বয়সে গিয়ে এটা মার্জ করে। এবারে কিছু প্রশ্ন আছে দেখো, বলেছে ইট ইজ সাজেস্টেড বাই পিয়াজে দ্যাট চিলড্রেন লার্ন ল্যাঙ্গুয়েজ থ্রু, চিলড্রেনরা কীভাবে শেখে, যেগুলো আমরা জানি না কোয়েশ্চেন আনসার সলভ করার থ্রু জেনে যাব। আর সিডিপিতে আমরা পিয়াজে ভাইগটস্কি এগুলো পড়বো, ওটা আমরা কালকে পড়বো। ওকে, সিডিপির বিষয়গুলো মানে থিওরিজগুলো। আর যারা আগে দেখেছো তাদের তো আরেকবার রিভিশন হয়ে যাবে। পিয়াজে কি বলেন, পিয়াজে বলেন বাচ্চারা অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মাধ্যমে শেখে। অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন বলতে তোমার তার যে আগের নলেজটা ছিল সেটাকে কাজে লাগাবে, ওকে, সেটার সাথে রিলেট করবে, আবার তার সাথে নতুন কিছু বিষয় অ্যাড হয় এবং নতুনভাবে সেই নলেজটা ডেভেলপ হয়, এর মাধ্যমে বাচ্চারা শেখে। নেক্সট, অ্যাকর্ডিং টু পিয়াজে দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ, ভাষার যে আয়ত্তীকরণ পিয়াজের মতে সেটা কি, অ্যাসোসিয়েটিভ নাকি ম্যাচিং নাকি স্ট্র্যাটেজিক নাকি সোশ্যাল? এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক। কেন বললাম, পিয়াজের মতে
জিন পিয়াজের মতে আর কি, ভাষার যে অ্যাকুইজিশন সেটা স্ট্র্যাটেজিক কেন না, বাচ্চা প্রথমে একটা মেন্টাল স্ট্রাকচার করে নেয়, তারপর সে একটা কায়দায় এগোতে থাকে, একটা স্ট্র্যাটেজি মারফত এগোতে থাকে, সেজন্য এই ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, কেমন একটা মেন্টাল স্ট্রাকচার করে নেয় সেজন্য। নেক্সট, এবারে স্টিফেন ক্রাশেন কি বলেছেন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, উনি কি বলেছেন, ওনার ক্ষেত্রেও 5টা যে হাইপোথিসিস আছে সেটা আমরা দেখব। He believed that we can acquire a second language just like our mother tongue or first language. উনি মনে করতেন যে আমরা আমাদের দ্বিতীয় ভাষাকেও কিন্তু আয়ত্ত করতে পারি, অ্যাকোয়ার করতে পারি আমাদের যে মাদার টাং বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতোই। স্টিফেন কার্শন is proposed the 5 main hypothesis for second language acquisition as given below. উনি এই যে দ্বিতীয় ভাষার যে আয়ত্তীকরণের জন্য 5টা হাইপোথিসিসের কথা বলেন। কি কি হাইপোথিসিস, সেখানে ইন ওয়ার্ডটা হবে না, হ্যাঁ। অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস মানে কি, আয়ত্তীকরণ আর শিখন এই দুটোর একসাথে হাইপোথিসিস। দেখো দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে লার্নিং যেমন করা যায়, অর্জনও করা যায়, তো উনি অর্জন করা মানে আয়ত্তি করার উপর গুরুত্ব দিতে বলেছেন। এর জন্য কি করতে হবে, ভালো এনভায়রনমেন্ট দিতে হবে বাচ্চাকে, পরিবেশ দিতে হবে, বাচ্চা যাতে জয়ফুল লার্নিং করতে পারে, আনন্দের সাথে শিখতে পারে। এটা একটা অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস। নেক্সট, মনিটর হাইপোথিসিস, বাচ্চা যখন ল্যাঙ্গুয়েজ শিখছে সে ভুল করতেই পারে, তাহলে ভাষা শেখার সময় তাকে মনিটর করতে হবে, সেক্ষেত্রে সে নিজেও মনিটর করতে পারে, অথবা বেটার হবে কি না যে ওই ভাষাটা ঠিকঠাকভাবে জানে তিনি যদি মনিটর করেন। ওকে, তাহলে এটা হচ্ছে মনিটর হাইপোথিসিস। নেক্সট হচ্ছে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, মানে বাচ্চা ন্যাচারাল অর্ডার বলতে শেখার ক্ষেত্রে ন্যাচারাল অর্ডার কি, LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই অর্ডারটা যাতে ফলো আপ হয়, এই অর্ডারে বাচ্চা যাতে শেখে। প্রথমে শুনলো, যে শুনে শুনে বললো, আয়ত্ত করলো না, তারপর তার মধ্যে রিডিং আসবে, রাইটিং, এই এবিলিটিগুলো ডেভেলপড হয়। ইনপুট হাইপোথিসিস কি না, ইনপুট করা, বাচ্চাকে তার যে লেভেল তার থেকে এক লেভেল ওপরে শেখানো হয়, না হলে কি হবে, তার শেখানোটা লিমিটেড হয়ে যাবে। ওটাই বলা হচ্ছে যে ইনপুট দিতে হবে বাচ্চাকে যাতে সে শিখতে পারে আরও নতুন নতুন জিনিস, ওটাই বলা হচ্ছে ইনপুট হাইপোথিসিস। 5 নম্বর, অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্যান বি এফেক্টেড বাই ইমোশনাল ফ্যাক্টরস, বাচ্চার যে রুচি, তার যে ইন্টারেস্ট, তার অ্যাটিটিউড, এই সমস্ত বিষয়ের ওপর ফোকাস করতে হবে, সেই অনুযায়ী বাচ্চাকে শেখাতে হবে। ওকে, এটা হচ্ছে অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। আশা করছি বোঝা গেছে যে অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস বলো বা বাকিগুলো। একটা প্রশ্ন আছে যে স্টিফেন কার্শনস থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাজ নট কনসিস্ট অফ, এই যে 5টা যে হাইপোথিসিস বললাম তার মধ্যে কোনটা এখানে নেই, দ্য ইনপুট হাইপোথিসিস নেই, নাকি অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস নেই, নাকি লার্নাবিলিটি হাইপোথিসিস নেই, নাকি ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস নেই। এক্স্যাক্ট টার্ম ধরে প্রশ্ন আসে, অপশন 3 হবে কারেক্ট আনসার, কারণ এই হাইপোথিসিসটা কোথাও দেখলাম না। ওকে, অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। যেটা পড়লাম ওটা আমি আরেকবার জিস্ট করে দিচ্ছি যে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস কি না, ক্রাশন মনে করেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য দুটো ওয়েতে শেখা যায়, একটা হচ্ছে লার্নিং, একটা হচ্ছে অ্যাকুইজিশন, তবে উনি অ্যাকুইজিশনের উপর গুরুত্ব দিয়েছেন। কেমন, এটা হচ্ছে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, আয়ত্তীকরণের উপর গুরুত্ব দিয়েছেন। মনিটর হাইপোথিসিস কি না, বাচ্চা যখন শিখবে তাকে মনিটর করতে হবে যে সে কোথাও ভুল করছে কিনা, তাতে কি হবে না বাচ্চার শিখনটা ভালো হবে, সেক্ষেত্রে বাচ্চা অনেক বেশি যিনি জানেন ল্যাঙ্গুয়েজটা তিনি গাইড করতে পারেন, টিচার গাইড করেন, ওকে, যাতে কারেক্ট করে দেওয়া হয়, কারেক্টনেসের ওপর বা জাজমেন্টের ওপরে একটু নজর দেওয়া হয়। ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস কি না, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এইটার ওপর ন্যাচারাল অর্ডারের ওপর বাচ্চাকে শেখানো হয়, তার এজ অনুযায়ী ডেলিভারেট টিচিং অনুযায়ী একটা মানে ছাড় থাকে, বাচ্চারা শিখতে পারে যাতে ন্যাচারাল ওয়েতে তাকে শেখানো হয়। নেক্সট, ইনপুট হাইপোথিসিস, মানে বাচ্চারা যে লেভেলে রয়েছে তার থেকে কিছুটা
উপরের লেভেলে তাকে শেখানো হয়, অ্যাটলিস্ট এক লেভেল আপে তাকে শেখানো হয়, কিছু ইনপুট দেওয়া হয় যাতে সে শিখতে পারে আরও নতুন নতুন জিনিস। আর অ্যাফেক্টিভ ফিল্টার মানে বাচ্চার যে নিড, চাহিদা, তার অ্যাটিটিউড, তার যে ইমোশনাল স্টেট, সেগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়। কেমন? তো এইগুলো হচ্ছে 5টা হাইপোথিসিস, এটা খেয়াল রাখবে। তো আশা করছি আজকের যে ক্লাসটা সবার বোঝা গেছে। যারা নতুন জয়েন করেছো তারা একবার প্রিভিয়াস থেকে ক্লাসটা দেখে নিও। এর পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এরপরে আবার আমরা ইংলিশ নিয়ে আলোচনা করব এবং অন্যান্য ক্লাস নিয়েও আলোচনা করব। আগামীকাল আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি নিয়ে ক্লাস করব। এন্ড করলাম এই ক্লাসটা। টাটা, টেক কেয়ার অল।